শুভ সকাল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আসসালামু আজকে আলাইকুম। আমাদের ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের ওয়ালাইকুম লেকচার আসসালাম। নাম্বার হচ্ছে 9, অর্থাৎ আর মাত্র একটি লেকচার আছে। এরপরে ইনশাআল্লাহ আমাদের ফরমাল যে ক্লাস তোমাদের সাথে সেটা শেষ হয়ে যাবে। এরপর হয়তো তোমাদের সলভ ক্লাস হবে। আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করছো। তোমাদের যে পড়াশোনা করার কথা সেটা পুরোপুরি করছো। পড়াশোনায় কোনো ঘাটতি তোমরা রাখছো না। সো আজকে লেকচারতে যেটা আছে চলো সেটা নিয়ে আমরা একটু কথা বলি। আজকে লেকচার রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হলো আরকি। বিশেষ করে টেক্সট বুক থেকে যেই চ্যাপ্টার গুলো রয়েছে আমি আগে শুরু থেকেই বলি। যেমন ব্যাকরণ থেকে রয়েছে পদ ও শ্রেণী, অর্থাৎ ব্যাকরণিক শব্দ শ্রেণী বা পদ প্রকরণ, এটা রয়েছে। আমরা এটাকে দেখার চেষ্টা করব। শেষে রয়েছে অনুসর্গ বলে একটা কথা, আমরা সেটাও দেখবো। অনুসর্গ থেকে কিভাবে প্রশ্ন হয় দেখবো ইনশাআল্লাহ, অথবা কত সহজ করে এটা পড়ানো যায় সেটাও দেখবো। বাক্য প্রকরণ, অর্থাৎ বাক্য রিলেটেড কিছু প্রশ্ন। শেষে রয়েছে সাহিত্য থেকে যে কয়টা চ্যাপ্টার রয়েছে, যেমন সাহিত্য থেকে রয়েছে কি লাল সাল উপন্যাসটা রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতবার সি ইউনিট এখান থেকে প্রশ্ন এসেছে। সারপ্রাইজিংলি এই লেকচার শিটে আরেকটা বিষয় রয়েছে রেইনকোট। এই রেইনকোট থেকে গতবার বি ইউনিটে প্রশ্ন আছে, 4টা প্রশ্ন আছে লিখিততে রেইনকোট থেকে। আরেকটা বিষয় দেখলাম লেকচার শিটের ভিতরে, সেটা রয়েছে একটা রচনা। সেই রচনাটার নাম হলো পর্যটন শিল্পের সমস্যা সম্ভাবনা। সেটাও গতবার এসেছে ইউনিটে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। অত্যন্ত রিচ একটা লেকচার শিট এটা। মানে হচ্ছে আমি যা দেখলাম গতবারের ম্যাক্সিমাম প্রশ্ন যেখান থেকে হয়েছে সেই টপিকস গুলোই তোমাদের এই 9 নাম্বার লেকচার শিটের ভিতরে ইনক্লুড হয়েছে। এখন এর মানে যে এই লেকচার শিটে গুরুত্বপূর্ণ, অন্যগুলো গুরুত্বপূর্ণ না, কিন্তু মূলত মানে গতবার এসেছে যেগুলো সেগুলো নিয়ে অবশ্যই আমি কথা বলবো। সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো, বাট তোমাদেরকে ইকুয়ালি প্রত্যেকটা, অর্থাৎ টেক্সট বুক, আমি বারবারই বলি টেক্সট বুক এবং টেক্সট বুক এগুলোকে ইকুয়ালি গুরুত্ব দিতে হবে। সেই গুরুত্বপূর্ণ আম যেসব গুরুত্বপূর্ণ গল্প কবিতা রয়েছে বা কোন চ্যাপ্টার গুলোতে আমরা বেশি গুরুত্ব এমফাসিস দিয়েছি সেগুলোকে পড়তেই হবে তোমাদেরকে। ওকে, সো আসো আজকে আমাদের একদম প্রশ্ন যেটা রয়েছে পদ। পদ নিয়ে আমরা একটু কথা বলবো। বসে বসে দেখা যাচ্ছে। বড় হচ্ছে না কেন স্ক্রিনটা? আচ্ছা, পদ নিয়ে আগে আমরা আজকে কথা বলি বা লেকচারটা শুরু করে দিই। পদ, দেখো স্যার একটু পদ স্যার কাকে বলে? উপরে স্কলার্স লেখা আছে, স্যার লেখাটা একটু মুছে দিলে ভালো হয়। স্যার স্যার বোর্ডের উপরে স্কলার্স লেখা আছে, এটা একটু মুছে দিলে ভালো হয় স্যার। উপরে যেটা আছে সেটা আজকে হচ্ছে আমাদের পদ। এই পদটাকে দেখো, পদ আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, যেটাকে ইংরেজিতে বলা হয় পার্টস অফ স্পিচ। খেয়াল করো, পার্টস অফ স্পিচ মানে কি? পার্ট শব্দের অর্থ হচ্ছে অংশ, অফ স্পিচ মানে একটা বাক্য অথবা হচ্ছে একটা বক্তব্য। স্পিচ মানে তো আমরা জানি উক্তি। উক্তির একটা অংশকে বলা হয় ইংরেজিতে পার্টস অফ স্পিচ, মানে পদ। বাংলায় সেটাকে বলা হয় পদ। অর্থাৎ পদ কাকে বলে? এবার দেখো, এই ইংরেজিটা থেকে আমরা ডেফিনিশন পেয়ে যাই, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বলা হয় পদ। ইংরেজিতে এটা পুরো ডেফিনিশনটাই দিয়ে দিয়েছে, পার্টস অফ স্পিচ। একটা উক্তির অংশকে বলা হয় পদ, বাংলায় তার নাম হচ্ছে পদ। অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বলা হয় কি? পদ। এই পদের সঙ্গে একটা জানলাম। এছাড়া আর কি, ধরো শব্দ আর পদের ভিতরে পার্থক্য কি তোমাদেরকে বেসিকলি আমি দ্বিরুক্তির ক্লাসে এটা ব্যাখ্যা করেছিলাম হয়তো একটু, তারপর আবার আজকে একটু স্মরণ করিয়ে দিই। শব্দ কি? দেখো অনেকগুলো ধ্বনি বা হচ্ছে অনেকগুলো বর্ণ। এই বর্ণগুলো যখন একত্রিত হয় হয়ে একটা শব্দ রূপ ধারণ করে। যেমন আমি যদি বলি আহ বলতে পারি, যেমন হচ্ছে বার, একটা শব্দ হয়েছে। এখন আমি এটাকে কিভাবে পদ হবে কখন? এটা এখন শব্দ, পদ হবে কখন? যখন আমি বলি বারে বারে বন্ধু তোমায় দেখতে মনে চায়। এই যে একটা বাক্য, এই বাক্যের ভিতরে এই বার বা বারেটা, এটা হচ্ছে পদ। এক, বাক্যে ব্যবহৃত হলে তাকে আমরা পদ বলবো। এছাড়া আর কি আছে? যদি শব্দের সাথে কখনো বিভক্তি যুক্ত হয়, দ্বিরুক্তির ক্লাসে বলেছি, আবারও বলছি, শব্দের সাথে যদি কখনো দ্বিরুক্তি যুক্ত হয় সেটাকে আমরা পদ বলবো। যেমন বারে বারে, বারে বারে,
দিনে দিনে, বাট যদি বলি দিন দিন, দিন দিন শব্দ, দিনে দিনে হচ্ছে কি পদ। এটা আমরা জানলাম। এখন এই পদটা তোমার আমরা নবম দশম শ্রেণীর বইকে আমরা যদি বেসিক ধরি, আমরা সেইটাকেই পড়াই এবং সেই ভিত্তিক প্রশ্নগুলো হয়ে থাকে। এই পদকে নবম দশম শ্রেণীর বইয়ের ভিতরে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন। আমি সেই টার্মটাই তোমাদেরকে বলবো। পদকে নবম দশম শ্রেণীর বইতে দুই ভাগে ভাগ করেছেন। এক, অব্যয় পদ। দুই, সব্যয় পদ। এক অব্যয়, দুই সব্যয়। অব্যয় পদটা কাকে বলে হয়তো আমি স্লাইডলি একটু কোথাও বলেছিলাম, আজকে বলছি। অব্যয় পদ হচ্ছে তোমার যার কোনো নেই ব্যয়। অব্যয় মানে ন, অ মানে হচ্ছে না নেগেটিভ অর্থে, আর ব্যয় মানে ব্যয়, অর্থাৎ যার ব্যয় নেই। ব্যয় শব্দের অর্থ হচ্ছে অর্থ। অর্থাৎ যে সকল শব্দগুলোর বা পদগুলোর কোনো ধরনের অর্থ হয় না তাকে বলা হয় অব্যয়। যেমন কি এবং, যেমন, ও, আর, কিন্তু, সি সি, ইস, সি সি, এই যে বলি আমরা নানান ধরনের যে অব্যয়গুলো আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ জাস্ট জাস্ট হা মরি মরি এরকম যে যেগুলো, এগুলো হচ্ছে অব্যয়। আর সব্যয়টা কি? এই সব্যয় পদের ভিতরে চলে গেছে আমাদের বাকি পদগুলো, যেমন আছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং হচ্ছে ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং সর্বনাম এবং হচ্ছে ক্রিয়া। দেখো ইংরেজিতে আমরা হয়তো পার্টস অফ স্পিচ পড়েছি ৮ প্রকার, বাংলায় কিন্তু ৮ প্রকার না, বাংলায় মাত্র ৫ প্রকার। আমরা বাকিগুলো এই যে ৫ প্রকারের ভিতরেই তোমার ইন করেছে। কারণ কি পেলাম? পদকে প্রধানত দুই ভাগে ভাগ করলাম, একটা অব্যয় আর এটা হচ্ছে সব্যয়। অব্যয় কি? যার কোনো নেই ব্যয়, অর্থাৎ কোনো অর্থ হয় না, তাকে বলবো আমরা অব্যয়। যার অর্থ হয়, অর্থ হয় তাহলে কার? বিশেষ্যের। অর্থয়কার, বিশেষ্যের অর্থ হাসেগার, বিশেষণের। সর্বনামের একটা অর্থ আছে, ক্রিয়ারও একটা অর্থ বোঝায়, বাট অব্যয়ের কোনো অর্থ নেই। আমরা এইভাবে ভাগটা করলাম। আসো এবার আমরা বিশেষ্যটা নিয়ে একটা আলোচনা করি। আজকে লেকচার খুব ছোট আছে, সমস্যা নেই, তোমরা একটু খেয়াল করে পড়লেই বুঝবে ইনশাল্লাহ। আসো বিশেষ্যটা। বিশেষ্যটা কি? তোমরা যেটাকে ইংরেজিতে নাউন পড়েছো, সেই নাউনটাকে বাংলায় বলা হয় বিশেষ্য। যেটা নাউন ইংরেজি সেটাকে বলা হয় বিশেষ্য। সেম একইভাবে তোমরা কত প্রকার নাউন পড়েছো? নাউন পড়েছো ফার্স্ট অফ অল প্রপার নাউন। এই আমি এগুলো বলার কারণ হচ্ছে, দেখো যেটাকে আমাদের বাংলায় বলা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞা, সংজ্ঞা এর অপর নাম নামবাচক বিশেষ্য। অর্থাৎ যেটা প্রপার নাউন সেটাকে বাংলা বলা হয় সংজ্ঞা বা হচ্ছে তোমার নামবাচক বিশেষ্য। এরপরে আরেকটা হচ্ছে কমন নাউন। খেয়াল করে তোমরা জানো এটাকে বলা হয় জাতিবাচক বিশেষ্য। তোমরা অল্টারনেটিভ নামগুলো যদি মনে রাখো হয়তো তোমাদের একটু সুবিধা হতে পারে। যেটাকে বলা হয় জাতিবাচক বিশেষ্য। যেমন জাতিকে আগে সংজ্ঞাবাচক বা নামবাচকটা একটু বলি। রহিম, করিম, তারপরে এই যে ফুল, গোলাপ, তারপর হচ্ছে তোমার রজনীগন্ধা, এই যত নাম ডেজিগনেশন আছে, তারপর কোরআন, বাইবেল, পুরাণ, তারপর হচ্ছে তোমার এই যে যা আছে এগুলো সবগুলো বলা কি নাম? প্রপার নাউন, অর্থাৎ সংজ্ঞাবাচক আর নামবাচক বিশেষ্য। কমন নাউনটাকে আমরা জানি কোন জাতি বোঝায়, যেমন কি ছেলে, মেয়ে, গরু, ছাগল, মহিষ, বাঘ, ভাল্লুক। এবারে কোন একটা জাতি বুঝালে তাকে আমরা বলি কি? কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য। তোমরা অল্টারনেটিভ নামগুলো মনে রাখতে হবে। ৩ নাম্বার তোমার হচ্ছে ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়াল নাউন মানে তোমার বস্তুবাচক। বস্তু বা বাংলায় আরেকটা নাম হচ্ছে দ্রব্যবাচক বলা আছে। বস্তু অথবা দ্রব্য দুটোই কথা। বস্তুগুলোকে ম্যাটেরিয়ালস তোমরা জানো, এই যে চিনি, দুধ, তারপর হচ্ছে তোমার পানি, এগুলোকে বলা হয় ম্যাটেরিয়ালস বা বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য বলা হয়ে থাকে। এরপর তোমার রয়েছে কি আহ একটা রয়েছে ভার্বাল নাউন, যেটা যদিও বাংলায় ভার্বাল নাউনটা আমাদের এটা বলা হয় ভার্বাল নাউনটা নাই, যেটাকে সরি ইংরেজিতে নাই, এটা বলা ভাববাচক বিশেষ্য। খেয়াল করো, যেটাকে আমরা ভার্বাল নাউন বলি বাংলায় বা ভাববাচক বিশেষ্য বলি, ইংরেজিতে সেটাকে আছে বাট অন্য জায়গায় আছে। সেটা কোথায়? যেমন তোমরা পড়েছো যে ভার্বের সাথে আইএনজি যোগে যখন নাউনের কাজ করে। নাউনের কাজ বলতে কি? যেমন সাবজেক্টটা সুইমিং ইজ গুড ফর হেলথ, তোমরা জানো। এই যে না ভার্বের সাথে আইএনজি যোগে যে কাজটা করেছে সেটাকে যেমন নাউনের কাজ করলে যেমন জিরান বলি,
বাংলায় তাকে বলা হয় ভাববাচক বিশেষ্য। যেমন কি কি আছে এখানে একটু লিখে রাখবো আমরা, আগে একটু প্রকারটা পড়ি। শয়ন, গমন, ভোজন, শয়ন, গমন, ভোজন, দর্শন, এই যে এগুলোকে বলা হয় ভার্বাল নাউন বা ভাববাচক বিশেষ্য। এরপর তোমার রয়েছে আরেকটা রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা আমরা জানি বাংলা বলা হয় গুণবাচক বিশেষ্য। গুণবাচক, যেটাকে বলা কি গুণবাচক বিশেষ্য। গুণগুলো কি তোমরা জানো, ছোটবেলা পড়েছো। কাইন্ডনেস ইংরেজিতে যেটা পড়েছো, তার মানে দয়া। এই যে কাইন্ডনেস বা দয়া গুণবাচক। ভালো, মন্দ, খারাপ, অর্থাৎ যত ধরনের অ্যাবস্ট্রাক্ট থিং, মানে যেটাকে ধরা ছোঁয়া যায় না, সেটাকে আমি বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। যেটা ইংরেজিতে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেই শব্দগুলো ইংরেজিতে অ্যাবস্ট্রাক্ট নাউন, বাংলা সেটাকে বলা হয় গুণবাচক বিশেষ্য। তার মানে আমরা এই যে প্রকারগুলো পেলাম, প্রপার নাউন, কমন নাউন। আরেকটা রয়েছে সর্বশেষ যেটা, এটা হচ্ছে কালেকটিভ নাউন। সেই যেটা বাংলায় বলা হয় সমষ্টিবাচক। সমষ্টি, সমষ্টি মানে কি তোমরা জানো, ইংরেজিতে কি পড়েছো, যেমন পড়েছো তোমার পিপল, বা তোমার বাংলা যেটা হচ্ছে জনতা, তারপর হচ্ছে তোমার আম, পঞ্চায়েত, সভা, সমিতি, ক্লাস। এই যে ক্লাসের ভিতরে তোমরা জানো যে ক্লাসে কি একজনের ক্লাস হয় না, একটা গ্রুপ অফ পিপল অর্থাৎ গ্রুপ অফ স্টুডেন্ট লাগে, তখন সেটাকে ক্লাস। আবার যদি বলি পঞ্চায়েত বা হচ্ছে তোমার সভা, সভা হওয়ার জন্য একজনে অর্থাৎ পার্সন টু পার্সন এটা কখনো সভা হয় না, মানে একজন টু একজন, যেটা আর কি ওয়ান অ্যান্ড ওয়ান, এটা কখনো সভা হয় না। সবার জন্য হয় কি তোমার মানে গ্রুপ অফ পিপল লাগে, অর্থাৎ অন্তত পক্ষে তিনজনের অধিক তো লাগবে, সেটাকে আমরা বলি সভা। এই যে এটা, এগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। ঠিক আছে, তার মানে আমরা যদি আবার একটু বলি নাউন যেটা, সেটা বাংলায় বলা হয়, হ্যাঁ, যে মিসিং মিটিং, যেটা বিশেষ্য বা নাউন এক, সেম একইভাবে বিশেষ্যকে আমরা বা নাউনকে ভাগ করেছি প্রপার, মানে সংজ্ঞা বা নামবাচক। যত নাম আছে আল্লাহর দুনিয়াতে সবগুলোকে আমরা প্রপার বা সংজ্ঞা বা নামবাচক বিশেষের ভিতরে ধরবো। জাতিবাচক বিশেষ্য যেটা, সেটাকে বলেছি আমরা যদি ইংরেজি কমন নাউনের কথা মনে রাখি, তাহলে জাতি এবং কমন সেম একই কথা, কমন জাতি। যেমন এর জাতির হচ্ছে এরকম যে তুমি একজনের কথা বললে হোল নেশন, অর্থাৎ ওই রিলেটেড যত ধরনের মানে আম, প্রাণী বা অপ্রাণী যা রয়েছে সবকিছুকে বোঝাবে। যখন যখন আমি ফর এক্সাম্পল বললাম ছেলে, ছেলে বললে কি হয়, শুধু অনলি একজন ছেলেকে বোঝায় না, বরং আমরা তখন বুঝে যাই যে পৃথিবীতে দু ধরনের মানে মোস্ট অফ দ্য টাইম দু ধরনের, যদিও তিন ধরনের, দু ধরনের জাতি রয়েছে, একটা ছেলে আর একটা হচ্ছে মেয়ে। ছেলে বললে কি হয়, এক ধরনের অর্থাৎ একটা পার্ট হয়ে যায়, কিন্তু অর্থাৎ মানুষের ভিতরে ছেলে জাতি বুঝে। আবার মেয়ে বললে আবার পোর্শন অফ, মানে পিপল, একটা জনগণের আরেকটা পোর্শন বোঝায়। ম্যাটেরিয়ালসটা এটাকে বাংলায় বলছি বস্তু বলে বা দ্রব্যবাচক বোঝায়। ম্যাটেরিয়ালস তোমরা বুঝেছো, বাংলা ট্রান্সলেট করলেই বুঝে যাও আসলে কি বোঝায়। সেটা পানি, দুধ, চিনি, মাটি, এই যে এগুলো অর্থাৎ দ্রব্য বোঝায় যেগুলো, সেগুলো কি বোঝায় হলো ম্যাটেরিয়ালস নাউন। এবার হচ্ছে ভার্বাল নাউন, সেটাকে আবার বলছি কি, ভার্বাল নাউনের বাংলা সংজ্ঞা, বাংলা কি কি উদাহরণগুলো আছে তোমাদেরকে বলছি একটু মুখে মুখে। সেটা হলো শয়ন, গমন, ভোজন, দর্শন। এই যে এটাকে ইংরেজিতে কার সাথে রিলেট করতে বলেছিলাম, যে ভার্বের সাথে আইএনজি যোগ করে তোমরা পড়েছো যখন নাউনের কাজ করে। জি না, যেমন সুইমিং ইজ গুড ফর হেলথ, অর্থাৎ সাবজেক্টের কাজ করেছে। এই যে এটাকে বলা হয় ভার্বাল নাউন, বাংলায় বলা হয় ভাববাচক বিশেষ্য। আসো অ্যাবস্ট্রাক্টটা বলেছে যে যেটা আমার গুণ বুঝাবে, যেটাকে ধরা বা ছোঁয়া যায় না, যেটাকে আমরা আরেকটু কঠিন করে বললে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, যেটা আমাদের সেন্স, ফাইভ সেন্সেস এর মাধ্যমে আমরা যেটাকে অনুভব করতে পারি, সেটা অর্থাৎ ধরতে ছুঁইতে পারি না, সেটা গুণবাচক। কালেকটিভ নাউন আমরা বলেছি যে গ্রুপ অফ পিপল হয়, যেমন আছে জনতা, সভা, সমিতি, এটা হচ্ছে তোমার বিশেষ্য। আচ্ছা, গেল এই বিশেষ্যটা। এবার আসো আমাদের বিশেষণটা নিয়ে কথা বলি। আশা করি বিশেষ্যগুলো চিনতে তোমাদের তেমন কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বিশেষণটা দেখো, যেটাকে আমরা বিশেষণ বলি সেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডজেক্টিভ। এখন এই বিশেষণের ভিতরে একটু মজার একটা বিষয় রয়েছে, সেটা হলো যে আমরা ইংরেজিতে একটা অ্যাডজেক্টিভ আলাদা, অ্যাডভার্ব আলাদা, কিন্তু বাংলায় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে একসাথে বলা হয়েছে বিশেষণ।
অ্যাডভার্বকে এই বিশেষণের ভিতরে ইনক্লুড করা হয়েছে। যেমন এই জন্যই বিশেষণকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। আর বিশেষণটা কি তার আগে বলে নেই। বিশেষণটা হলো তোমার তোমার আমরা ইংরেজিতে পড়েছি কি যে তোমার নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝালে তাকে বলি আমরা বিশেষণ, মানে অ্যাডজেক্টিভ। কিন্তু বাংলায় যেহেতু এর ভিতরে অ্যাডভার্বও ইনক্লুড হয়েছে, তখন আমার সংজ্ঞাটা একটু পরিবর্তন হয়েছে। কি বলে যে নাউন অর্থাৎ বিশেষ্য, সর্বনাম, ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝালে তাকে বলা হয় বিশেষণ। তার মানে যেটা অর্থাৎ আমরা অ্যাডভার্বে যেটা করে আর কি, নাউন প্রোনাউন ছাড়া অ্যাডভার্বের কাজ কি, নাউন প্রোনাউন ছাড়া অন্য যত পার্টস অফ স্পিচ আছে সবগুলোকে মডিফাই করে, আর বিশেষণের ভিতরে সবগুলোকে একদম মডিফাই করে। তবে এই বিশেষণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নামবাচক বিশেষণ, আরেকটা রয়েছে ভাববাচক বিশেষণ। এখন এই নামবাচক বিশেষণ যেটা, সেটাকে আমরা একদম আমাদের যেটা অ্যাডজেক্টিভ সেটা আমরা লিখে রাখতে পারি, আর ভাববাচক বিশেষণ যেটা সেটাকে আমরা লিখে রাখতে পারি অ্যাডভার্ব। ঠিক আছে, ভাববাচক, ভাব মানেই তো তোমার ক্রিয়ার সাথে একটা লিঙ্ক থাকে। তো এটা নামবাচক বিশেষণ, ভাববাচক বিশেষণ। তার নামবাচক বিশেষণটা কি? নামবাচক বিশেষণটা হচ্ছে তোমার যেটা নাম অর্থাৎ বিশেষ্য অথবা সর্বনাম পদের, নাউন অথবা প্রোনাউনের যদি দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, উপাদান, ক্রম, এই যে এগুলো যদি বোঝায় তখন তাকে আমরা বলি নামবাচক বিশেষণ। যেমন আমি যদি বলি ভালো মানুষ, দেখো তাহলে এটা কাকে মডিফাই করেছে তোমরা অবশ্যই জানো, খুবই সহজ। মানুষটা কিরকম? ভালো মানুষ। আমার মানুষ অর্থাৎ নাউনকে আমার মডিফাই করেছে, এই জন্য এটা নামবাচক বিশেষণ। অর্থাৎ ভালোটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এরপরে যদি বলি ধরো এই নামবাচক বিশেষণগুলো কি হতে পারে? দোষ, এটা তো গুণ বললাম আমরা, হতে পারে গুণ। এরপরে হতে পারে দোষ, যেমন আমরা বলি মরা পাখি, বা তোমার বলতে পারি পচা মাছ, পচা পচা মাছ। এই যে এটা দোষ। গুণ, অবস্থা, অবস্থাটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আমরা বলে থাকি যেমন টাটকা ফল, টাটকা ফল বলি না, বা ও সতেজ মানুষ। এই যে টাটকা ফল, সতেজ মানুষ, দোষ গুণ অবস্থা, টাটকা ফল, অবস্থা, সংখ্যা, সংখ্যা কি? আমরা বলি 10 পাতাওয়ালা বই, 10 পাতাওয়ালা বই, বা হতে পারি এই যে 10 পাতাওয়ালা বই, এটা হচ্ছে তোমার সংখ্যা। পরিমাণ, পরিমাণটা হচ্ছে কত? যেমন তার কাছে 100 টাকা আছে, 100 টাকা, টাকাটা কত? 100 টাকা, এটা হচ্ছে পরিমাণ। ক্রম, ক্রম বলতে কি বোঝায়? দেখো আমি বাংলা যেভাবে বিশেষণগুলো হয়, যদি ইংরেজিতে ভাগগুলো নাই, একদম সোজা কথায় বা ইংরেজিতে বলা আছে নাউন বা প্রোনাউনের দোষ গুণ বুঝালি তাকে বলে আমরা অ্যাডজেক্টিভ। বাংলা যদি এগুলো তোমরা 9 ব্যাকরণটা পড়তে গেলে পাবে কি যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, ক্রম। ক্রমটা কি? যেমন ক্রমটার ভিতরে আছে তোমরা যে পড়ছো এখন দ্বাদশ শ্রেণী, এই দ্বাদশ শ্রেণী যেটা পড়ছো সেটা হচ্ছে ক্রম। দ্বাদশ, একাদশ, নবম, অষ্টম, সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, এটা হচ্ছে তোমার ক্রমবাচক। পরিমাণবাচক, ক্রমবাচক। এরপরে তোমার সবথেকে ইন্টারেস্টিং একটা আছে তোমার নির্দিষ্টতা জ্ঞাপক। নির্দিষ্টতা জ্ঞাপক, নির্দিষ্টতা জ্ঞাপক কি? যেমন তোমরা পড়েছো ওরকম যে ইংরেজি যেটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ভিতর পড়েছো, দিস বুক, দ্যাট বুক, এর মানে কি? এই বইটা, বই দেখো এই লোক, লোকটাকে আবার মডিফাই করেছে কে? এই যে এটা নির্দিষ্ট জ্ঞাপক, এই লোকটা, ওই লোকটা, এই যে এই লোক, সেই লোক, ওই লোক, এটাকে বলা হয় নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ। তারপরে এটা তোমরা বুঝতে পেরেছো, এখানে কোনো অসুবিধা নেই। আশা করি এগুলো সহজে বিষয়, এগুলো অত
প্যাঁচানোর কিছুই না। আসলে ভাববাচক বিশেষণটা কি? ভাববাচক বিশেষণটা হলো তোমার, আমি বলেছি যে নাউন অথবা প্রোনাউনকে ছাড়া অন্য যাদেরকে মডিফাই করে, কে করে ইংরেজিতে? অ্যাডভার্ব। বাংলায় তাকে ভাববাচক বিশেষণ বলা হয়। যেমন যেমন তোমার এই ভাববাচক বিশেষণগুলো চার ধরনের হতে পারে। কি কি? এটা কখনো তোমার ক্রিয়াকে মডিফাই করতে পারে, অর্থাৎ ভার্বকে যখন মডিফাই করে। ফর এক্সাম্পল যদি বলি, যেমন বলেছি সে খুব স্লোলি হাঁটে, মানে সে খুব ধীরে ধীরে হাঁটে। সে খুব ধীরে ধীরে হাঁটে। এই দেখো, খুব ধীরে ধীরে, মানে এটা এখানে হচ্ছে ধীরে ধীরেটা হাঁটে, এই ধীরে ধীরেটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, ভাব বিশেষণ। এই হাঁটাকে মডিফাই করছে কি? ধীরে ধীরে, খেয়াল করো। কিন্তু খুবটা আবার কি? খুবটাকে বলা হয় বিশেষণের বিশেষণ, অর্থাৎ অ্যাডজেক্টিভ কো অ্যাডজেক্টিভ করেছে, এটা বলে বিশেষণের বিশেষণ করেছে আবার। খেয়াল করো কি বলেছি? সে খুব ধীরে ধীরে হাঁটে, বাক্যটা খেয়াল করো, ধীরে ধীরে হাঁটে। এই বাক্যের ভিতরে হাঁটাকে মডিফাই করছে কি? ধীরে ধীরে, অ্যাডভার্ব বা ভাব বিশেষণ। আবার এই ধীরে ধীরে আবার মডিফাই করেছে কে? খুব। এটা কি? বিশেষণের বিশেষণ। তারপর হ্যাঁ, আবার একটা ছেলে বলছে ফ্রম দুলাল মাধু, সামান্য একটু দুধ দাও, একটু দুধ দাও। একটু দুধ দাও এখানে অ্যাডজেক্টিভ, আবার সামান্য একটু দুধ দাও আর একটু কমিয়ে ফেলেছে অ্যাডভার্ব। এই যে একবার দেখো, ক্রিয়াকে মডিফাই করেছে, আবার সেই বিশেষণকে আবার বিশেষায়িত করেছে। এই বাক্যের ভিতরে আমরা দু ধরনের পেলাম। কখনো কখনো পুরো একটা বাক্যকে এটা মডিফাই করে ফেলেন, পুরো বাক্যকে মডিফাই করে। যেরকম কি, যেমন বাংলায় তোমরা পাবে যে দুর্ভাগ্যবশত, কমা আজ দেশে আবারও দুর্ভাগ্যবশত বাংলাদেশে আবার দুর্দিন চলে এসেছে। এই যে দুর্ভাগ্যবশত বলে টোটাল বাক্যটাকে আমি কি করেছি? মডিফাই করেছি। যেমন ইংরেজিতে এগুলো কি রয়েছে? কনসিকুয়েন্টলি, ফ্রিকুয়েন্টলি, অ্যাপারেন্টলি, এই যে শব্দগুলো বলি, এই যে অ্যাডভার্ব করে কি বলি? কনসিকুয়েন্টলি বলে আমি একটা বাক্য বলি অ্যাডভার্ব। এটা ইংরেজিতে সেটাকে বলা হয় পুরো বাক্যকে বিশেষণ করে। তার ভাব বিশেষণ আমরা পেলাম, ক্রিয়াকে বিশেষায়িত করে এক, অথবা বিশেষণের বিশেষায়ন করে, এটাও সত্য। আবার কখনো কি করে? একটা বাক্যকেও কি করে? বিশেষায়িত করে থাকে। এটা আমরা ভাববাচক বিশেষণের ভিতরে পড়লাম। এখন একটা মজার একটা বিষয় এখানে আছে, তোমরা যে বিশেষণের অতিশায়নটা তোমরা পাবে নবম দশম শ্রেণীর বইয়ের ভিতরে বা অন্য কোথাও তোমরা পেতে পারো। বিশেষণের অতিশায়নটা কি? খেয়াল করো, বিশেষণের অতিশায়ন, বিশেষণের অতিশায়নটা কি? খেয়াল করো, বিশেষণের অতিশায়নটা তোমাদেরকে যদি বলি, তোমরা ডিগ্রি পড়েছো না ইংরেজিতে? একদম যেটা ডিগ্রি, সেটাকে বলা হয় তোমার বিশেষণের অতিশায়ন। পাশে লিখে রাখতে পারো ডিগ্রি। সেই ডিগ্রিকে তোমরা কয় ভাবে পড়েছো? পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পড়েছো কি? সুপারলেটিভ। এই বাংলায় সেম একইভাবে এই ডিগ্রি গুলো করা যায়। যেমন কি আছে? লঘু, খেয়াল করো, লঘিয়ান এবং লঘিষ্ঠ। কি কি পড়েছো? লঘু, লঘিয়ান, লঘিষ্ঠ। এই লঘু যেটা, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি তোমাদের মধ্যে, লঘিয়ানটা কম্পারেটিভ ডিগ্রি, আর লঘিষ্ঠটা সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে? তারপর তোমার হচ্ছে বৃদ্ধ, খেয়াল করো, বৃদ্ধ, জ্ঞান এবং জ্যেষ্ঠ। এটা বৃদ্ধটা হচ্ছে তোমার পজিটিভ ডিগ্রি, জ্ঞান যেটা এটা হচ্ছে কম্পারেটিভ, জ্যেষ্ঠ যেটা সেটা হচ্ছে তোমার সুপারলেটিভ ডিগ্রি। এরপর তোমার রয়েছে শ্রেয়, শ্রেয়ান, শ্রেয়ান এবং হচ্ছে শ্রেষ্ঠ। এই যে এটা সেম একই। এখন মজার কথা হলো তোমার, এই যে লঘুয়ান, লঘিয়ান, জেয়ান, শ্রেয়ান, আমাদের একে কম্পারেটিভ ডিগ্রি বলি, বাংলায় কিন্তু এটা ব্যবহার নেই। নিচে লিখে রাখো, তোমরা হয়তো এটা লিখেছো বেশ ভালো, আর বাংলায় কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ এই মাঝখানের এটা ব্যবহার কিন্তু নেই, বাংলায় ব্যবহার হয় না, ব্যবহার হয় না। বাংলা ব্যবহার কি কি?
এই যে পজিটিভ যেটা এটা, আর একদম সুপারলেটিভ যেটা এটা। তো আমরা কি বুঝলাম বিশেষণ প্রতিষ্ঠান, যে যেটা বিশেষণ প্রতিষ্ঠান ইংরেজিতে সেটাকে বলা হয় ডিগ্রি। সেম একইভাবে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, কিন্তু এইটা সংস্কৃতিতে ব্যবহার হয় বা বাংলা এটা ব্যবহার নাই। ঠিক আছে। রেইজ হ্যান্ড তুলেছে হাবিব খান। হাবিব খান কি হয়েছে বলো ভাইয়া? হাবিব খান কিছু বলতে চাও? হাত তুলেছিল। আচ্ছা যাই হোক, এটা হলো আমাদের কথা। এবার আসো আমরা কিভাবে আর এগুলাকে আমরা বিশ্ব নথিশন বাংলায় করে করতে পারি। যেমন আর কিভাবে আমরা করতে পারি সেটা একটু লক্ষ্য আশা করি। এখন বাংলায় তোমার আছে তর, তারপর আরেকটা রয়েছে তম। তর এবং তম, এটা এটা হচ্ছে তোমার কম্পারেটিভের ভিতরে যায়। যেমন কি আমি যদি উদাহরণ দেই, অর্থাৎ দুইয়ের ভিতরে তুলনা, তোমরা জানো কম্পারেটিভ কি দুইয়ের ভিতর তুলনা, দুইয়ের ভিতর তুলনা। যেমন কি বলা যেতে পারে যে পদ্মা যমুনার চেয়ে বৃহত্তর, বা রহিম করিমের চেয়ে অধিকতর সুন্দর। খেয়াল করো, রহিম করিমের চেয়ে অধিকতর সুন্দর। যে তর দ্বারা আমরা কি করি, দুইয়ের ভিতরে তুলনা করি। কিন্তু যদি বলি ব্রহ্মপুত্র দীর্ঘতম নদী, বা মেঘনা, মেঘনাকে বলা হয়, মেঘনা হচ্ছে কি দীর্ঘতম নদী। এই যে দেখো অনেকের ভিতরে, অনেকের ভিতরে যেটা আমরা সুপারলেটিভ, সেটাকে আমরা বলি কি, যেমন এটা ইংলিশে বলি কি বেস্ট, মানে বেস্ট বলতে ইএসটি যোগ করে আমরা করে থাকি সুপারলেটিভ। যেমন সেটাকে বাংলায় করা তম। যেমন পদ্মা, সরি, মেঘনা দীর্ঘতম বা গভীরতম নদী, এই যে তম দ্বারা আমরা সবার চেয়ে শ্রেষ্ঠ, এটা আমরা দিয়েছি। আর তরটা হচ্ছে তোমার দুইয়ের ভিতরে তুলনা বুঝালে তাকে আমরা বলবো কি তর। গেল এটা আমাদের এই যে বিশেষণ অতিশয়টার ভিতরে। এছাড়া কখনো কখনো আমরা বলি যে রহিম করিমের চেয়ে অনেক ভালো। এই যে রহিম করিমের চেয়ে অনেক ভালো, এটাও এক ধরনের অতিশয়ন হতে পারে। ঠিক আছে। তো এখানে অনেকে আমাকে বলতেছে, যেমন দুলাল মধু বলছে গুরুতর, গুরুতম কথা একই। তোমার তর দ্বারা দুইয়ের ভিতরে তুলনা বুঝাবে, তম দ্বারা অনেকের ভিতরে তুলনা বুঝাবে আর কি। এটা হচ্ছে তোমার বিশেষণের অতিশায়ন। তাহলে যেটা বিশেষণ অতিশয় বাংলা সেটাকে বলা হয় ডিগ্রি। আমরা এটা বুঝতে পারলাম। এটা নিয়ে আশা করি ইনশাআল্লাহ কোনো ঝামেলা হবে না যদি তোমরা একটু খেয়াল করে পড়ো। তর দ্বারা দুজনকে বুঝাবে, দুইয়ের ভিতরে তুলনা। তম দ্বারা কি করবে, সবচেয়ে অর্থাৎ সবার ভিতরে শ্রেষ্ঠ যে বা ভালো যে, তাকে আমরা তম দ্বারা পাবো, যেটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। এবং এছাড়া আমি বলেছি লঘু, লঘিয়ান, লঘিষ্ঠ, তারপর হচ্ছে তোমার বৃদ্ধ, জেয়ান, জ্যেষ্ঠ। এবং এই যে এগুলো বলেছি, এখানে তোমরা দেখতে পেয়েছো যে মাঝখানে যেটা ছিল, আমরা যেটাকে কম্পারেটিভ ডিগ্রি বলি, বাংলায় এটার কোনো ব্যবহার হয় না, বাট অন্য সংস্কৃত ভাষায় এটা ব্যবহার হয়। আমাদের বাংলায় ব্যবহারের প্রথমটা লঘু, এবং শেষেরটা অর্থাৎ যেটা বলা হয় আর কি তোমার অনেকের ভিতরে তুলনা যেটা করা হয়, সেটার ব্যবহার হয় শুধুমাত্র বাংলায়, মাঝখানেটুকুর ব্যবহার বাংলা হয় না। তো এই আমাদের বিশেষণ অতিশয়। আশা করি এটা নিয়ে কোনো ঝামেলা হবে না, তোমরা বুঝতে পেরেছো এটা। আসো এবার সর্বনামটা নিয়ে আমরা একটু কথা বলি। আহ সর্বনামটা নিয়ে আমরা একটু কথা বলি। সর্বনামটা হলো তোমার, যেমন সর্বনামটা কি, সর্বনাম হলো তোমার ইংরেজি যেটা বলে প্রোনাউন, অর্থাৎ নামের পরিবর্তে যা ব্যবহার হয় তাকে বলা হয় কি সর্বনাম। এটা তোমরা জানো যে নামের সোলো হয়ে যায়, নামের পরিবর্তে যেটা ব্যবহার হয় তাকে বলা হয় সর্বনাম, বা যেটা বলে প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যা ব্যবহার হয়। তোমরা পড়েছো এই প্রোনাউন গুলো কিভাবে পড়েছো, সর্বনাম গুলো? এক নম্বর পড়েছো তোমার পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল, যেটাকে বাংলায় বলা হয় নামবাচক বা ব্যক্তিবাচক, সরি ব্যক্তিবাচক বলা হয় এক নম্বর। দুই নম্বর এই যে পার্সোনাল যেটা, সেটা বলে ব্যক্তিবাচক, যদি তুমি মনে রাখো তাহলে তোমার মনে থাকবে পার্সোনাল প্রোনাউন, বা নামবাচক বা ব্যক্তিবাচক বিশেষ সর্বনাম। এরপরে তোমার হচ্ছে কি
সাকল্যবাচক পাবে তোমরা, সামীপ্যবাচক পাবে তোমরা। সাকল্যবাচক বলতে কি, যেমন সকলকে বোঝায়, ইচ, এভরি। এই যে আমরা যেটা পড়েছি সেটাকে সাকল্য। তোমরা যদি একটু ট্রান্সলেট করে পড়ো, পার্সোনাল পড়েছো, এটা আমরা বুঝলাম ব্যক্তিবাচক, এবং তোমরা পড়েছো সাকল্যবাচক। সাকল্য বলে একটা কথা হবে, যেগুলো নিয়ে তোমাদের নামগুলো নিয়ে একটু ঝামেলা হবে সেগুলোকে আমি একটু জাস্ট ট্রান্সলেট করে দেই। যে সাকল্য মানে কি, সবাইকে বোঝায়, যেমন প্রত্যেক, যেটা হিন্দিতে বলা কি ইচ, এভরি। ঠিক আছে। 3 নাম্বার তোমরা পড়েছো ব্যক্তি, তোমার আত্মবাচক বলে একটা কথা পাবে। আত্মবাচক, আত্মবাচক যেটা, সেটাকে বাংলায় বলা হয়, ইংরেজিতে বলা হয় রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ অর্থাৎ যেটা রিফ্লেক্সিভ প্রোনাউন ইংরেজিতে, বাংলা সেটাকে বলা হয় কি, আত্মবাচক। যেমন রিফ্লেক্সিভ তোমরা কি পড়েছো, মাইসেলফ, হিমসেলফ, হামসেলফ। বাংলায় তাকে বলা হয় স্বয়ং, খোদ, নিজে, আপনা আপনি। খেয়াল করে উদাহরণগুলো, স্বয়ং, নিজে, খোদ, আপনা আপনি। এটা হচ্ছে তোমার আত্মবাচক, বাংলায় সেটাকে ইংরেজিতে বলা হয় রিফ্লেক্সিভ। এবার তোমার বলেছো পাবে একটা ব্যতিহার বলে একটা কথা পাবে। ব্যতিহার সর্বনাম। ব্যতিহার সর্বনামটা কি, যেমন ব্যতিহার শব্দ হচ্ছে এই যে রিসিপ্রোকাল, যেটা তোমরা পড়েছো, রিসিপ্রোকাল অর্থাৎ আম, জনে জনে, তারপর তোমার পরস্পর, এই যে যেটা আপনা আপনি, নিজে নিজে, অর্থাৎ ব্যতিহার আমরা ইয়ের ভিতরে পড়েছিলাম, আম, আহ, কারকের ভিতরে পড়েছিলাম যে দুটা দুটা ক্রিয়া, মানে সরি, কর্তা যদি থাকে, যেমন একই সময় একই কাজ দুজন কর্তা করলে, তো এখানে একই ধরনের শব্দ দুটো আসে, যেমন আপনা আপনি, নিজে নিজে, এই যে যেগুলো পরস্পর, এটাকে বলা হয় ব্যতিহার সর্বনাম। তো বললাম যে এছাড়া আর কি আছে, তোমার প্রশ্নবাচক গুলো তোমরা বুঝবা, সম্পর্কবাচক গুলো বুঝবা তোমরা। এখন ডেমনস্ট্রেটিভ যেটা আমরা ইংরেজিতে পড়েছি, অর্থাৎ সামীপ্য বোঝাবে, যেটা কথাটা হচ্ছে কি, সামীপ্য। সামীপ্য বোঝায়, যেমন সামীপ্য কি বোঝায়, আমরা ইংরেজিতে পড়েছি কি, দিস, এই যে এটা, দিস, এই যে এই, এটা, এটা, এটা সামীপ্য। এই যে এই, এটা, এরা, এটা সামীপ্য বোঝায়। আবার দূরত্ববাচক বলে তার একটা প্রকার করেছে বাংলায়। দূরত্বটা কি, ওইটা, ওটা, এই যে ওইটা, ওটা, দেখেন একটু দূর, যেটা আমরা ডেমনস্ট্রেটিভে মানে বলে থাকি এটা। তো সামীপ্য একটা, দিস, দ্যাট, দিস, এটা। আর দূরত্ববাচক মতো ওইটা, এটা বাংলায় আর কি সর্বনামটা ভাগ করেছে, ইংরেজিতে এরকম ভাগটা নাই আর কি। তো এই হলো মোটামুটি, এটা হচ্ছে সর্বনাম, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলে প্রোনাউন, সেটাকে বলে বাংলায় সর্বনাম। তো সর্বনামতে আমরা ব্যক্তিবাচক পেলাম, সাকল্য পেলাম, আত্মবাচক, ব্যক্তি সামীপ্য। বাকিগুলো তোমরা দেখলে বুঝে যাবা, অর্থাৎ ইংরেজি মিনিংটার সাথে তোমার মিল থাকবে। আমি এগুলো একটু বুঝিয়ে দিলাম সর্বনামটাকে। এখন সর্বনাম পড়তে গেলে তোমার একটা বিষয় মনে রাখতে হবে, পুরুষ। সর্বনামের ভিতরে যেমন তোমরা পড়েছো, পার্সোনাল প্রোনাউনকে আবার আমরা কিভাবে 3 ভাগে ভাগ করেছিলাম, মনে আছে না তোমাদের? একইভাবে সর্বনামেও আমরা এই পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ পার্সোনাল প্রোনাউনকে তোমরা 3 ভাগে ভাগ করেছো কি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। সেম একইভাবে বাংলা সর্বনামকেও আমরা এটাকে যেটা পার্সোনাল প্রোনাউন বা পার্সন বলো, বাংলায় তাকে বলা হয় পুরুষ। এটা গুরুত্বপূর্ণ। যেটাকে তুমি ইংরেজিতে বলা পার্সন, বাংলায় তাকে বলা হয় কি, পুরুষ। খেয়াল করো, একটু রিলেট করে পড়ো, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। যেটা পার্সন সেটাকে বাংলা বলা হয় পুরুষ। এই পার্সনকে তোমরা কয় ভাগে ভাগ করেছো, খেয়াল করো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। বাংলায়ও এই পুরুষটা, এই পুরুষটা 3 প্রকার। যেমন কি, একটা হচ্ছে তোমার প্রথম পুরুষ, এটার নাম হচ্ছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফার্স্ট পার্সন, বাংলায় তাকে বলা হয় উত্তম পুরুষ। যেটাকে আমরা ইংরেজিতে বলি সেকেন্ড পার্সন, সেটার নাম বলা হচ্ছে মধ্যম পুরুষ। যেটাকে আমরা ইংরেজিতে বলি থার্ড পার্সন, সেটাকে বাংলায় বলা হয় নাম পুরুষ। তবে আরেকটা ডেঞ্জারাস নাম, এর অপর নাম প্রথম পুরুষ। দেখো, এই ফার্স্ট পার্সন আর এটা থার্ড পার্সন, মানে নামটা দেখো, থার্ড পার্সনের একটা নাম নাম পুরুষ অথবা প্রথম পুরুষ, মানে প্যাচ লাগানোর মতো একটা জায়গা হচ্ছে এখানে।
তোমাদের হয়তো মনে হতে পারে প্রথম পুরুষ মানে ফার্স্ট পারসন, এই ডাউটটা এটা একটু ক্লিয়ার হতে হবে তোমাদেরকে। তো আসো আমরা যেটা পার্সন পুরুষ বললাম, এখন ফার্স্ট পারসন আমরা কি করেছি, আই এবং উই করেছি। সেম বাংলায়ও আই উই ট্রান্সলেট করলে যেটা হয় আমি, আমরা, মুই, মোরা, তারপর হচ্ছে আপনি, মানে বাংলা একটু ইংরেজিতে আই উই বললে দ্যাটস ক্লিয়ার, ওকে ফাইন, আর কিছু লাগে না। তো বাংলায় সেটা একটু ডিফারেন্ট টাইপের, যেমন আমি, আমরা, এটা ভদ্র কথা। বরিশালে যাও, মুই, মোরা, এটা বরিশাল না, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এরাও ব্যবহার করেছেন। মম জীবন ও যৌবন, এই যে মম মানে কি আমার, মম জীবন ও যৌবন। এরপরে মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, যে মোদের, এটাও ফার্স্ট পারসন। তারপরে মুই, মোরা, আপনি, এগুলো ফার্স্ট পারসন। আবার নোয়াখালীতে যাও, আই, মানে আমির সাথে একটু মিল আছে, আই কিতাম, এই যে আইটা, আই কিতাম। এখন এই যে এগুলো এগুলো হচ্ছে তোমার ফার্স্ট পারসন। একটু বাংলা হয়তো আমাদের আঞ্চলিকতার কারণে এটা হতে পারে। তার মানে আমার যেটা কাব্যিক ভাবে যেটা ব্যবহার হয়, মম জীবন ও জীবন, মমটা ফার্স্ট পারসন, মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, এটাও ফার্স্ট পারসন। আর একটু জটিল ভাবে প্রশ্নটা হয়, সেটা হলো আজ্ঞা করো দাসে। খেয়াল করো, আজ্ঞা করো দাসে, আজ্ঞা করো দাসে, এই যে আজ্ঞা, অর্থাৎ স্রষ্টাকে তুমি বলো যে হে আমার প্রভু, তুমি আমাকে আদেশ করো, তুমি যা বলবো আমি তা করবো। এই যে আজ্ঞা করো দাসে, এখানে মুইও নাই, মোরাও নাই, আমিও নাই, আমরাও নাই, তাহলে এখানে ফার্স্ট পারসনটা কি, এখানে দাসেটা এখানে কিন্তু ফার্স্ট পারসন মতো কাজ করে। দাসে মানে কি, আজ্ঞা করো দাসে মানে কি, আপনি আমারে আদেশ করেন, আমি কাজ করে দেব। খেয়াল করবা এখানে এটা কিন্তু ফার্স্ট পারসন, অর্থাৎ মুই মোরা বা আমি যেরকম কাজ করে সেম একই কাজ করতেছে এখানে। আবার কি আছে, শাস্তি নরাধমে, শাস্তি নরাধমে, দেখো শাস্তি নরাধমে, এই যে নরাধমে মানে কি, আমাকে, এখানে বুঝাচ্ছে কি আমাকে, এটাও তোমার ফার্স্ট পারসন মতো কাজ করছে। আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে, এখানে কিন্তু আমিও নাই, মুইও নাই, মমও নাই, কিন্তু তারপর এটা কি ফার্স্ট পারসন মতো কাজ করছে। এরপর আরেকটা রয়েছে কি, আরো যদি বলি, দিনে আরজ করো, দিনে সাহায্য করে, দিনে বলতে কি, তোমার এই দিনে মানে তোমরা জানো গরিব, দিনে সাহায্য করো, মানে কোন ভিখারি এসে বলে যে গরিবকে দয়া করে গরিবকে কিছু ভিক্ষা দেন, অর্থাৎ গরিব কি বলতে এখানে কি বুঝেছে, আমাকে কিছু ভিক্ষা দেন। এই যে দিনে, এখানে কিন্তু এটা ফার্স্ট পারসন কাজ করছে, ব্যবহার উপরে নির্ভর করছে। আমার ফার্স্ট পারসনটা ক্লিয়ার এবং এর বহু কিন্তু ব্যবহারটা আমরা বুঝতে পেরেছি। সেকেন্ড পারসন যেটা ইংরেজিতে বলা হয় ইউ, একমাত্র একটাই রয়েছে ইউ ইংরেজিতে, বাংলায় সেটা রয়েছে কি তুই। খুব বন্ধু সম্পর্ক হলে বা খারাপ সম্পর্ক হলে বলি কি তুই, তোরা, তুমি, সরি এখানে আমি আয়ের ভিতরে উত্তম পুরুষের মতো আপনি বলে ফেলছি, এটা ভুল, এটা মধ্যম পুরুষের ভিতরে যাবে। তুই, তোরা, তুমি, তোকে, তোদের, কিন্তু আপনি আপনারা এটা ভদ্রভাবে আমরা বলি, তাই না, এটাও মধ্যম পুরুষের ভিতরে যাবে। সব ইউ কে ট্রান্সলেট করলে বাংলায় এগুলো হয়। ঠিক আছে, বুঝা গেল কথাটা, ইউ। থার্ড পারসন আমরা কি পড়েছি বাংলায়, ইংরেজিতে পড়েছি হি সি, বাংলায় হি সি অর্থাৎ সে দ্বারা পুরুষ বুঝায়, মহিলা বুঝায়, এখানে কোনো ছেলে মেয়েদের ভিতরে কোনো বৈষম্য নাই। ইংরেজিতে একটা বৈষম্যবাচক শব্দ আছে, হি অথবা সি, হি দ্বারা পুরুষ, সি দ্বারা মহিলা, তোমরা জানো। কিন্তু বাংলায় সে, একদম ওভারঅল সবাই সে। এবং যত আল্লাহর দুনিয়াতে যত নাম আছে সব নামগুলোকে বলা হয় নাম পুরুষ বা প্রথম পুরুষ। আল্লাহর দুনিয়াতে যত নাম, এছাড়া কি রয়েছে, ইহা রয়েছে, তাদের, এই যে এগুলো, এটা হচ্ছে থার্ড পারসন বা নাম পুরুষ বা প্রথম পুরুষ। এখন এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন আসার মতো যেটা, এই যে যেটা দাগালাম, এটা একটা প্রশ্ন আসার মতো জায়গা। আজ্ঞা করো দাসে শাস্তি নরদমে, দিনে সাহায্য করো, অথবা মম জীবন ও যৌবন, অথবা মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, এগুলো থেকে তোমাকে আইডেন্টিফাই করতে বলবে। এক, আরেকটা আসবে পুরুষ থেকে, যে বাংলা তুমি যে গল্প কবিতাগুলো পড়ছো, এর ভিতরে কোন গল্পটা বা কোন কবিতা ধারা তোমার কোনটা কোন পুরুষে লেখা আছে। যেমন আমি যদি বলি অপরিচিতা গল্পটা কোন পুরুষে লেখা আছে, তোমরা অবশ্যই জানো যে গল্পটা শুরু হয়েছে কিভাবে, আজ আমার বয়স 27 মাত্র, জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়, কারণ আজ আমার বয়স 27 মাত্র, তার মানে কি আমি,
শব্দের ভিতরে গল্পের ভিতরে কি আমি, অর্থাৎ আমি কথাটা আছে। তার মানে লেখক অর্থাৎ আমি মাধ্যমে যেটা প্রকাশ করছেন, আমি কোন বাচক শব্দ, পাস্ট পারসন, বাংলা কি উত্তম পুরুষ, অথবা কোন ভাষায় লেখা আছে, উত্তম পুরুষে লেখা আছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এইভাবে আসে। অথবা যদি আসলো, যেমন আসলো সুফিয়া কামালের একটা কবিতা রয়েছে, তাহারই পরে মনে, কোন ভাষায় লিখে রয়েছে, তাহারই পরে মনে। যেমন হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তের বড়িয়া নবে নাকি তব বন্দনায়, কহিল সে স্নিগ্ধ আঁখে তুলি। খেয়াল করো, কহিল সে স্নিগ্ধ আঁখে তুলি। দেখো সে কোন পার্সন আছে, সে নাম পুরুষের মধ্যে আছে। হে কবি নীরব কেন, দেখো সেকেন্ড পার্সন, আর মানে থার্ড পার্সন, অর্থাৎ সে আছে এবং হে কবি অর্থাৎ কবি ভক্ত এবং কবির ভিতরে কথোপকথন আছে। অর্থাৎ এখানে নাম পুরুষের মাধ্যমে একটা প্রকাশ, নাম পুরুষ বা থার্ড পার্সনের মাধ্যমে কবিতাটা কিন্তু প্রকাশ হচ্ছে আর কি। এরপরে তোমার এরকম করে যতগুলো গল্প পড়বা তোমরা, যেমন রবীন্দ্র কাজী নজরুল ইসলামের আছে কি, আমার পথ, আজ আমার আমার পথ দেখাবে আমার সত্য, আমি যাত্রা শুরুর আগে সালাম করছি নমস্কার করছি আমার সত্যকে, যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া কোনো পথে আমার বিপদ নয়। তার মানে তুমি কথাটা দ্বারা কি বুঝছো, এটা কোন পুরুষ আছে, বুঝতে পারছো, এটা উত্তম মধ্যম না নাম পুরুষ, বোঝাই যাচ্ছে এটা কোন পুরুষ, উত্তম পুরুষ। আজ আমার যেমন আমি আমার যাত্রা শুরুর আগে সালাম করছি নমস্কার করছি আমার সত্য কথা, আমি শব্দটা আছে। এই মোটামুটি পুরুষ নিয়ে কথা। ও, কোনো মহিলা নাই পড়ানোর মতো, যদি মহিলা থাকতো তাহলে পড়াই দিতাম, যদি সামনে পাই মহিলা তাহলে পড়াই দিব। আমরা পুরুষটা পড়লাম আজকে পর্যন্ত। ওকে, সো যারা মহিলা আছো তারা রাগ টাগ করো না, দেখি সামনে পাওয়া যায় কিনা, আর একটা লেকচার বাকি আছে, যদি পাই ইনশাল্লাহ পড়াই দেবো। ওকে, তো আসো আমরা বিশেষ বিশেষ সর্বনাম পড়লাম, এবার আসো অব্যয়টা নিয়ে একটু কথা বলি, তাই না? তার আগে ক্রিয়াটা পড়াই দেই, ক্রিয়াটা দিলে মোটামুটি আমাদের অব্যয়টা শেষে পড়াচ্ছে। ক্রিয়াটা ক্রিয়া, দেখো এটাকে আমরা যদি ট্রান্সলেট করি ইনটু ইংলিশ, ভার্ব বলা হয়। এই ভার্বকে একটু আমরা সেটার সাথে মনে রাখার চেষ্টা করি। এই ভার্বকে আমরা ভাগ করেছি প্রধানত দুই ভাগে। একটাকে বলেছি ফাইনাইট ভার্ব, খেয়াল করো আমি এটার সাথে মিলে পড়ার কারণ হচ্ছে তোমাদের জন্য একটু সহজ হবে, সহজ হবে এই জন্য আমি ইংলিশের সাথে ট্রান্সলেট করে পড়াচ্ছি। ভার্বকে একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে কি নন ফাইনাইট। এই ফাইনাইট যেটা, সেটাকে বাংলায় বলা হয় সমাপিকা। আমার দরকার বাংলাটা, কিন্তু নন ফাইনাইট যেটা সেটাকে বলা হয় অসমাপিকা। ফাইনাইট মানে তুমি কি জানো, যদি ফাইনাইট মানে তুমি যদি বোঝো যে যে ভার্ব দ্বারা একটা বাক্য শেষ হয়ে যায়, অর্থ বোঝা, অর্থাৎ একটা বাক্যের সেন্টেন্সের অর্থ আমি ক্লিয়ারলি বুঝি, তাকে যদি ফাইনাইট বলো তাহলে বাংলা সমাপিকা বলতে তাই বুঝবা। ঠিক আছে, ফাইনাইট যেমন আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তোমার এখানে কোনো এই ক্রিয়া দ্বারা কোনো কিছু অনুক্ত রয়েছে বা তুমি আর একটু বুঝতে চাচ্ছ এরকম কোনো কিছু বাকি রেখে সব তোমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আই এম স্টুডেন্ট, হে ইটস রাইস, সে ভাত খায়, এরকম কোনো কিছু কি বাকি রয়েছে না। যদি তুমি এটাকে ফাইনাইট ভার্ব বলো, বাংলায় তাকে সমাপিকা ক্রিয়া বলতে দ্বিধা করবে না। আসলে নন ফাইনাইট কি, নন ফাইনাইটে তোমরা পড়েছো, নন ফাইনাইটে তোমরা পড়েছো কি পড়েছো, যেমন টু ইনফিনিটিভ পড়েছো, জিরান পড়েছো, পার্টিসিপল পড়েছো। আমি ইনফিনিটিভটা নিয়ে কথা বলি। নন ফাইনাইট যেমন ইনফিনিটিভ হয় কিভাবে, টু প্লাস ভার্ব, যেমন করতে, এটার বাংলা অর্থ হয় কি, বাংলায় নন ফাইনাইট আসো টু প্লাস ভার্ব যেটাকে ইংরেজিতে বলো, যেটাকে ইনফিনিটিভ বলো, বাংলায় টু যুক্ত ভার্বের সাথে তে যোগ হয়। যেমন যদি তুমি যেতে, ইফ, যদি তুমি যেতে, তে, এই যে তে বললে দেখো আমার বাক্যটা অটোমেটিকলি তোমার ইংরেজিতে হয়েছে নন ফাইনাইট টু যুক্ত ভার্ব, টু গো, যেতে। বাংলায় যেতে অসমাপিকা, তাহলে ভালোই হতো। এই যে এটা এটা হচ্ছে অসমাপিকা, বাংলায় নন ফাইনাইট। ঠিক আছে, যেতে। এরপরে আমাদের যেটা একটা ইনফিনিটিভ আরেকটা রয়েছে কি, এটাকে আমি ইনফিনিটিভ বলে দেই তাহলে সুবিধা হবে তোমাদের। এরপর পড়ছে একটা জিরান্ট, জিইআরইউএনডি, জিরান্ট। এটার বাংলা অর্থ হয় কোরিয়া। কোরিয়া মানে ইয়া যোগ হবে, এক কথা শব্দ ভার্বের শেষে ইয়া যোগ হবে। ফর এক্সাম্পল কি বলতে পারি, ইটিং রাইস, ভাত খাইয়া। এই যে জিরান বা পার্টিসিপলের সাথে মিল আছে, ইটিং রাইস, ভাত খাইয়া। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটি করিয়া। করিয়া কি, তারপরে কি,
দেখো একটা অসমাপ্ত, মানে একটা বাক্যটা কিন্তু শেষ হচ্ছে না, তুমি সেটাকে কি বলছো? নন ফাইনাইট ভার্ব বলছো। নন ফাইনাইট ভার্বে তুমি কখনো জিরান বলো, পার্টিসিপল বলো, আবার কখন কি বলো, ইনফিনিটিভ বলো। বাংলায় সেটাকে তে যোগ হয় অথবা করিয়া যোগ হয়। কাজটা করিয়া, হ্যাভিং ইটিং রাইস, ভাতটা খাইয়া, এই যে খাইয়া করিয়া অথবা তে, এটাকে যেমন বাংলায় তুমি ইংরেজিতে নন ফাইনাইট বলো, বাংলা বলকে আমরা অসমাপিকা। আশা করি বুঝতে পেরেছ। ফাইনাইটের ভিতরে বুঝে গেছে এটা সমাপিকা, অর্থাৎ বাক্যটা শেষ হবে। ফাইনাইটকে তোমরা ভাগ করেছো কি, একটা করেছো প্রিন্সিপাল, আরেকটা করেছো কি অক্সি। অক্সিলারি মানে হচ্ছে তোমার যেটা তোমার যে পড়েছো, মডেল আছে, ভিভার্ব আছে, অনেক কিছু আছে। আমার সে বাংলায় কিন্তু এরকম কোনো অক্সিলারি বা সাহায্যকারী ক্রিয়া বাংলায় নাই। তবে এখানে অক্সিলারি জায়গায় বাংলায় কিছু অনুক্ত ক্রিয়া আছে। অনুক্ত ক্রিয়া যেমন তোমরা ইজের বাংলা অর্থ কি, হয় না জানো। হ্যাভের বাংলা অর্থ কি, আছে বা আস। এই যে দেখো, এটা বাংলায় এই হয় এবং আজ, এই দুইটা ক্রিয়া কে বলা হয় অনুক্ত ক্রিয়া। যেমন আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র, এখানে কোনো ক্রিয়া আছে? এর ভিতরে কিন্তু কোনো ক্রিয়া নাই। তার মানে এখন কি আমরা এটা বলতে পারি যে ক্রিয়া ছাড়া বাক্য গঠিত হইতে পারে? না, কখনই ক্রিয়া বা ভার্ব ছাড়া বাক্য গঠিত হতে পারে না। কারণ এখানে একটা ক্রিয়া উজ্জ্বল আছে কি, আমি হই একজন ছাত্র। এই যে হয় থেকে হই, হয় হচ্ছে ধাতু মূলত। এই আমি হই একজন ছাত্র, এটাকে বলা হয় অনুক্ত ক্রিয়া। বাংলায় হয় এবং আছে এই ক্রিয়াটা অনুক্ত ক্রিয়া, অর্থাৎ কখনো কখনো বাক্যে এই দুটো ক্রিয়া গোপন রেখে আমরা বাক্যটাকে শেষ করতে পারি। তো অক্সিলারি বা ইংরেজিতে কখনো ভার্বকে গোপন রাখারও সুযোগ নেই। বাক্যের ভিতরে ভার্ব না থাকলে তাকে আমরা সেন্টেন্স বলিও না। অর্থাৎ ভার্বের সেন্টেন্সের ভিতরে একটা ভার্ব থাকা জরুরি ইংরেজিতে, বাংলায়ও জরুরি, কিন্তু বাংলায় হয় এবং আছে এই দুটো আমরা গোপন বা অনুক্ত রাখতে পারি। ঠিক আছে, বুঝা গেল এটা। এই প্রিন্সিপালকে আবার আমরা ইংরেজিতে দুভাগে ভাগ করেছি, খেয়াল করো কি কি। এটাকে লিখে রাখতে পারো অনুক্ত ক্রিয়া। প্রিন্সিপালকে আমরা ভাগ করেছি কি, একটা ট্রানজিটিভ, খেয়াল করো ট্রানজিটিভ, আরটা কি করেছি ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে কি, যদি তুমি বলো সকর্ম, অর্থাৎ ইংরেজিতে বলা হয় যার অবজেক্ট আছে। কর্ম মানে কি, যার অবজেক্ট আছে, তাকে বলে ট্রানজিটিভ, বাংলায় বলি আমি সকর্ম। ইংরেজিতে ইনট্রানজিটিভ মানে যার কর্ম নাই। কর্ম নাই মানে কি, যার অবজেক্ট নাই, এক কথায় বাংলা বলা তাকে অকর্ম। যার অবজেক্ট আছে ইংরেজিতে তাকে বলে আমরা ট্রানজিটিভ, যার অবজেক্ট নাই তাকে বলে আমরা অকর্ম। বাংলায় তাকে বলা হয় সকর্ম, অকর্ম, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আসলে এই পর্যন্ত আমরা এখানে গেলাম। এখন সকর্মটা কি আর অকর্মটাই কি, এই ভিত্তিকে আমি কতগুলো উদাহরণ দেই, তোমাদেরকে একটু আইডেন্টিফাই করতে হবে। বাংলা ইংলিশ সব সেম কিন্তু এখানে। আসো এবার আমি এগুলো মুছে দিই, আমি যতটুকু লিখেছি আশা করি এটা তোমরা উঠিয়েছো। এবার সকর্ম এবং অকর্ম নিয়ে আমি কিছু উদাহরণ দিতে চাই তোমাদেরকে। সকর্মটা কি, খেয়াল করো। সকর্ম যেমন রহিমা ফুল তুলছে, এই বাক্যের ভিতরে কি আছে না, ভার্ব আছে, তুলছে। এই বাক্যের ভিতরে দেখো অবজেক্ট বা কর্ম আছে কিনা, হ্যাঁ কর্ম আছে, ফুল। কিন্তু আমি যদি বলি রহিমা হাসে, এই বাক্যের ভিতরে কোনো অবজেক্ট আছে কিনা, অথবা তুমি কোনো অবজেক্ট দিতে পারো কিনা, রহিমা হাসে। বা সে কানে শোনে না, আমি বললাম সে কানে শোনে না। করিম, খেয়াল করো, রাতে চোখে দেখে না। রহিম, করিম রাতে চোখে দেখে না, বা রহিম চোখে দেখে না, সে কানে শোনে না, রহিমা হাসে, রহিমা ফুল তুলে। খেয়াল করো, রহিমা ফুল তুলছে। আমরা সাধারণত জানি কর্মটাকে বের করি কিসের মাধ্যমে, কি দ্বারা যদি ক্রিয়াকে প্রশ্ন করি, অর্থাৎ ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করি, তাহলে কি তুলছে, ফুল তুলছে, এখানে এটা কর্ম হয়ে এসছে। বুঝে গেলাম আমরা এটা। কিন্তু রহিমা হাসে, এই বাক্যের ভিতরে কোনোভাবে তুমি একটা অবজেক্ট আনতে পারো কিনা। আমি ধরো এখানে অবজেক্ট দেই নাই, রহিমা হাসে, কি হাসে,
কি আসে মানে কি? এটা কোনো আনতে পারবা কখনো? কি আসে? হা হা করে হাসে, তাহলে হাসে আসে। এখানে কোনো অবজেক্ট কিন্তু আনা কখনই সম্ভব না। যেমন এটা ইংরেজিতে বল হি লাভস বা হি ক্রাইস, সে কাঁদে, সে হাসে। খালি হাসে না, তার একটু কান্নাও করা। কেমনে কান্দে? ওয়া ওয়া করে কাঁদে, অথবা ভেউ ভেউ করে কান্দে, অথবা ফুসফুস করে কাঁদে, যে যেভাবে কান্না করুক বারবার, কোনো সমস্যা নেই। বাট তুমি কখনো এখানে কর্ম কিন্তু আনতে পারছো না। তার মানে এটাকে বলা হয় অকর্মক্রিয়া। এটার নামে কি? অকর্মক্রিয়া। আর এখানে যে তুলছে এটার নাম হচ্ছে সকর্মক্রিয়া। কথা বুঝছো? এটা অকর্মক্রিয়া, এটা হচ্ছে আবার আসো, সে কানে শোনে না। আচ্ছা, এই বাক্যের ভিতরে তোমরা যদি জিজ্ঞেস করি কোন কর্ম আছে, হ্যাঁ তোমরা বলবা কর্ম আছে না নাই, তোমরা বলবা আছে। কোনটা? কানে। কানে কি কর্ম হয়? প্রশ্ন করো তো, যে কি শোনে না? কি শোনে না করলে কোন উত্তর আসে? কি শোনে না? কি শোনে না সেটাকে আছে কানে? এখানে কিন্তু উত্তর আসে না। তার মানে সে কানে শোনে না, এটাও কিন্তু অকর্মক্রিয়া। করিম চোখে দেখে না। তোমরা বলবা কি চোখটা কি কর্ম বলবা, তাই তো? মানে তোমাদের কাছে মনে হতে পারে চোখটা কর্ম। খবরদার, চোখ কিন্তু কর্ম না। প্রশ্ন করো, কি দেখে না? কি দেখে না? এখানে কোনো কর্ম আছে? কর্ম কিন্তু নাই। তাহলে এটা কি কর্ম? অকর্মক্রিয়া। প্যাচ লাগে তোমার কানে চোখে দেখে তোমার মনে হবে কি এটাই আমরা অবজেক্ট? এটা অবজেক্ট না কিন্তু। ইংরেজিতে তোমরা পড়েছো কমপ্লিমেন্ট, সাপ্লিমেন্ট, এগুলো কিন্তু আলাদা, অবজেক্ট আলাদা কিন্তু। ঠিক আছে? সো এই এই হলো তোমার সকর্ম অকর্ম ক্রিয়া। এখন এই ক্রিয়ার ভিতরে আরো কিছু প্রকার তোমরা দেখতে পাবে। এই প্রকারগুলো তোমাদেরকে একটু আমি ক্লিয়ার করে দেই। সেই প্রকারগুলো কি? যেমন তোমার রয়েছে তোমরা পাবে প্রযোজক ক্রিয়া। মানে একটা ঘোড়ার ডিমের আরেকটা প্রকার পাবে তোমরা, প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়াটা কি? যেমন প্রযোজক ক্রিয়ার ভিতরে তোমরা পাবে, তোমাদেরকে আমি একটা উদাহরণটা সহজ করে বলে দিই, তোমাদের এটা নিয়ে আর বিস্তারিত ব্যাখ্যা বলবো না। তোমরা কারকের ভিতরে পড়েছো মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। খেয়াল করো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এই বাক্যের ভিতরে এই যে মা প্রযোজক কর্তা, শিশু প্রযোজ্য কর্তা পড়েছো না? যেই বাক্যের ভিতরে প্রযোজক কর্তা আছে, ওই বাক্যের ক্রিয়াটার নাম হচ্ছে প্রযোজক ক্রিয়া। একটা প্রকার আর কি, ওরার একটা সাঁতার একটা প্রকার দিয়েছে তারা। এই বাক্যের ভিতরে যে ক্রিয়াটা, তার নাম দিয়েছে কি? প্রযোজক ক্রিয়া। কথা বোঝা গেছে? মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, দেখাচ্ছে, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, খাওয়াচ্ছেটা কি ক্রিয়া? নাম দিয়েছে তারা প্রযোজক ক্রিয়া। রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, প্রযোজক ক্রিয়া। এরপর তোমাদেরকে সমধাতুজ ক্রিয়াটা আমি হয়তো বলেছিলাম, না বলে আজকেও বলি, সমধাতুজ। সমধাতুজ আমার মনে হয় আমি এটা তোমাদেরকে কারকের ক্লাসে পড়িয়েছিলাম। সমধাতুজ ক্রিয়াটাকে, সমধাতুজ ক্রিয়ার ভিতরে আছে তোমার সম মানে কি? সমান। আর ধাতু মানে তো জানো তোমার মূল, অর্থাৎ সমান মূল থেকে আসে। যেমন কি আজ খুব ঘুম ঘুমিয়েছি। আজ খুব ঘুম ঘুমিয়েছি। এই যে ঘুম ঘুমিয়েছি বাক্যের ভিতরে ক্রিয়াকে তোমরা জানো, ক্রিয়া হচ্ছে ঘুমিয়েছি। পেলাম আমরা ক্রিয়া, ঘুমিয়েছি ক্রিয়া। তাহলে ঘুমটা কি? ঘুমটা হচ্ছে তোমার অবজেক্ট বা কর্ম। কি ঘুমিয়েছি? ঘুম ঘুমিয়েছি। এই যে যেখানে দেখবা, অর্থাৎ ক্রিয়া এবং কর্মটা, ভার্ব এবং অবজেক্টটা যদি একই ধাতু থেকে, সমান সমান ধাতু থেকে আছে, তাকে বলা হয়, এই ক্রিয়াটার নাম হচ্ছে সমধাতুজ ক্রিয়া, আর এই কর্মটার নাম হচ্ছে সমধাতুজ কর্ম। কথাটা বুঝছো? এটা প্রকার দিল আর কি। আজ খুব ঘুমিয়েছি, এমন সুখের মরণ কে মরতে পারে? সুখের মরণ কে মরতে পারে? মরণ এবং মরতে, খেয়াল করো, এটা হচ্ছে সমধাতুজ ক্রিয়া। এমন সুখের মরণ কে মরতে পারে? আই স্লিপ, স্লিপ আ সাউন্ড স্লিপ, আমি খুব ঘুম ঘুমিয়েছি। এই যে এগুলো হচ্ছে তোমার সমধাতুজ ক্রিয়া। আসো এবার তোমার বাবা যৌগিক ক্রিয়া বলে একটা কথা পাবে। যৌগিক ক্রিয়াটা একটু তোমাদেরকে বলে দিই। যৌগিক ক্রিয়া, খেয়াল করো, তুমি বুঝতেই পারছো শব্দটার নাম কি? যৌগিক। এগুলো ক্রিয়ার প্রকার ওভারঅল। যৌগিক মানে তুমি বোঝা যাচ্ছে যে এখানে দুটো ক্রিয়ার একটা কম্বিনেশন থাকবে। আমার মৌলিক মানে কি? একক। যৌগিক মানে কম্বিনেশন অফ টু পার্টস, দুটো কম্বিনেশন থাকবে, সেটাই আমরা জানি যৌগিক। বিনোদন আমরা এটা জানি। তাহলে এই যৌগিক ক্রিয়া কি থাকবে? আমাদের ক্রিয়া আছে কয় ধরনের, ভার্ব আছে কয় ধরনের তোমরা জানো? টু টাইপস অফ ভার্ব। দু ধরনের ভার্ব রয়েছে, এক সমাপিকা আর একটা হচ্ছে অসমাপিকা, যেটা আমরা ফাইনাইট নন ফাইনাইট হিসেবে আইডেন্টিফাই করি।
তাহলে যৌগিক ক্রিয়া হচ্ছে তোমার এই যে সমাপিকা এবং অসমাপিকা মিলে যেটা হয়। তবে মনে রাখবা বাক্যের ভিতরে অসমাপিকার আগে থাকবে, সমাপিকাটা পরে থাকবে। কিন্তু আমি একটু উল্টা ভাবে লিখে ফেলেছি, সমাপিকা আর অসমাপিকা। আমি এটা অটা যোগ করে দিই। অসমাপিকা আর সমাপিকা মিলে যেটা হয় সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। যেমন কি, কথাটা শুনে রাখো, তোমাদেরকে আমরা বলি না কথাটা শুনে রাখো, সাইরেনটা বেজে উঠলো, ঘন্টা বেজে উঠলো, বেজে উঠলো, বেজে অসমাপিকা, উঠলো সমাপিকা। একটা ছেলে মেসেজ করেছে, সে বলতে লাগলেন, বলতে লাগলেন, অসমাপিকা সমাপিকা। এটার নাম হচ্ছে যৌগিক ক্রিয়া। ঠিক আছে, এটার নাম কি? এটার নাম আছে যৌগিক ক্রিয়া। আসো মিশ্র ক্রিয়াটাও তাহলে তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই। মিশ্র ক্রিয়াটা কি তাহলে? আমরা ওটুকু পড়লাম সমাপিকা অসমাপিকা যৌগিক। মিশ্র ক্রিয়াটা হলো তোমার একটু ডিফারেন্ট, সমাপিকা যৌগিকের চেয়ে মিশ্রটা একটু ডিফারেন্ট। মনে রাখো, তোমাদের হয়তো কোথাও পড়েছিলাম কিনা জানি না, তবে পড়ো। কর, হ, ওরে খালা, কর, হ, দে, পা, যা, কাট, গা, ছাড়, ধর, মার। তোমরা যদি না পড়ে থাকে এখন একটু পড়ো আমার সাথে সাথে। কি কি বলছি? কর, হ, দে, পা, যা, কাট, গা, ছাড়, ধর, মার। আবার কর, হ, দে, পা, যা, কাট, গা, ছাড়, ধর, মার। এই যে এগুলোর নাম হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল। এগুলো দ্বারা যে ধরনের বাক্যগুলো হবে, যেমন তুই গান গা। দেখো এই যে আছে না গান, তুই গান গা, এটা হচ্ছে মিশ্র ক্রিয়া। তুই গাছটা কাট, কাট আছে, গাছ কাট, মিশ্র ক্রিয়া। যদি তুমি ওখানে দেখো, আমরা দর্শন করলাম, ওগুলো তো কঠিন। তাজমহল দর্শন করলাম, এই যে কর। তুই সাবধান হ, মিশ্র ক্রিয়া। পান খা, মিশ্র ক্রিয়া। খা নাই, খাও হবে কিন্তু, খা দিয়ে খা। তারপরে এই যে কাট, গা, ছাড়, ধর, মার, এই যে এগুলো, এইগুলো দ্বারা যে ক্রিয়াটা বা বাক্যটা গঠিত হয় তার নামে আমরা বলবো মিশ্র ক্রিয়া বা মিশ্র ক্রিয়া দ্বারা তৈরি বাক্য। কি কি আবার বলো? কর, হ, দে, পা, যা, কাট, গা, ছাড়, ধর, মার। যেমন তাজমহল দর্শন করলাম, সাবধান হ, গাছ কাট। এই যে এগুলো, এগুলোর নাম হচ্ছে মিশ্র ক্রিয়া। আশা করি তোমাদের এগুলো বুঝতে কোনো অসুবিধা নেই, তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, সো এবার আসো আমাদের সর্বশেষ যেটা আমাদের পদের ভিতরে, সেটা হলো অব্যয় পদটা নিয়ে একটু কথা বলতে চাই তোমাদের সাথে। অব্যয় তোমরা অলরেডি জেনেছো যে অব্যয় পদটা কি। যার কোনো নেই ব্যয় তাকে বলা হয় কি? অব্যয়। ব্যয় নেই মানে কি? যার কোনো অর্থ নাই বলেছি। ব্যয় মানে এটাকে আবার ফাইন্যান্সিয়াল কোনো স্টেটমেন্ট না। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে তোমার অর্থাৎ অর্থ করি ব্যয় করা, এটা না কিন্তু। খবরদার, যার কোনো নেই ব্যয় মানে তোমার অর্থ থাকবে না সেটা। আমরা তখন টাকার দুনিয়াতে বসবাস করি, তো তাহলে টাকাকে চিনি, টাকা বলছি। ওকে, সো আসো অব্যয়টা। এই অব্যয়ের ভিতরে যার কোনো ব্যয় নাই, অর্থ নাই, সে অব্যয়গুলো কি আগে জানো। কিছু অব্যয় আছে আমাদের বাংলা, যেমন কি ও, এবং, কিন্তু, এগুলো আছে আমাদের বাংলা অব্যয়। ইস, সি সি, মরি মরি, আহা, তারপরে কি জ্বালা, এই যে এগুলা, এগুলো হচ্ছে তোমার বাংলা। কিছু আছে তোমার সংস্কৃত থেকে, সংস্কৃত থেকে কিছু অব্যয় আসছে, তোমরা সেই অব্যয়গুলো একটু উঠায় রাখো। কি কি আছে? যদি, যথা, তথা, দৈবত, বরং, পুনশ্চ, সহসা, যদি, যথা, তথা, দৈবত, বরং, পুনশ্চ, সহসা। যদি, যথা, তথা, দৈবত, বরং, পুনশ্চ, সহসা। দেখেছো এটা? আপাতত। আপাতত, হ্যাঁ, এটা মনে পড়ছে না। আপাতত, বস্তুত, এগুলো হচ্ছে তোমার সংস্কৃতি থেকে এসছে। ঠিক আছে, এখন এখান থেকে একটা বিষয় তোমার ক্লিয়ারলি একটু জানতে হবে। এবং, এবং হচ্ছে সুতরাং।
এবং এবং সুতরাংটা এটাও তোমার সংস্কৃত থেকে এসেছে। যদি, যথা, তথা, বরং, পুরুষ, সহসা, আপাতত, বস্তুত, হঠাৎ আছে। হঠাৎ একটা ছেলে লিখেছে হঠাৎ। আচ্ছা, এবং এবং সুতরাংটা নিয়ে একটু কথা বলতে হয়। এবংটা এটাও তোমার সংস্কৃত থেকে এসছে, সুতরাংটা তোমার সংস্কৃত থেকে এসছে। কিন্তু কথা হলো এবং এবং সুতরাংয়ের সংস্কৃতিতে অর্থ ছিল, এবং শব্দের অর্থ ছিল এমন, আর সুতরাং শব্দের অর্থ ছিল অত্যন্ত। এখন আমরা এবং এবং সুতরাং বলতে কিন্তু এমন অথবা অত্যন্ত বুঝি না। সংস্কৃতিতে এবং শব্দের অর্থ ছিল এমন, সুতরাং শব্দের অর্থ ছিল কি অত্যন্ত। কিন্তু বাংলা আমরা যখন বলি এখন কিন্তু আর অত্যন্ত বুঝি না, এবং বুঝি, এমন বুঝি না। এবং মানে কি বুঝায়, যেমন রহিম এবং করিম মানে রহিম ও করিম। সুতরাং, সুতরাং মানে কি, সুতরাং মানে বোঝা যায় যে অতএব, এর বাংলা অর্থ কি অতএব। এখন এবং এবং সুতরাং এর অর্থ যেহেতু চেঞ্জ হয়ে গিয়েছে, এই জন্য আমরা এবং এবং সুতরাংকে বাংলা অব্যয়ের ভিতরে ধরবো। সংস্কৃতিতে যার অর্থ ছিল এমন এবং অত্যন্ত, এটা যেহেতু অর্থ চেঞ্জ হয়ে গেছে, অতএব এবং এবং সুতরাং আমরা কি ধরবো, বাংলার ভিতরে ধরবো। ঠিক আছে, তাহলে বাংলা পেলাম আমরা, সংস্কৃত। আসো বিদেশি কিছু আছে, বিদেশি গুলো কি একবার শুনো, আমি উঠাই দিচ্ছি। আলবাত, সাবাস, খাসা, মাইরি, মারহাবা। আলবাত, বহুত, খুব, খাসা, সাবাস, মাইরি, মারহাবা, এগুলো হচ্ছে বিদেশি অভ্যাস। আমি একটু লিখে দিই তোমাদের কি কি আছে, তোমাদেরকে বললাম, এবার একটু বিদেশি গুলো লিখছি। আলবত, তুই এটা করবি, আলবত আমি করব। আলবত। সাবাস, খাসা, বহু, মাইরি, মাইরি বলছি, যেমন কলকাতাতে এগুলো বলে মাইরি বলছি। খাসা, মাইরি, মার হাবা। আলবাত, সাবাস, খাসা, বহুত, মাইরি, মারহাবা, এটা হচ্ছে তোমার বিদেশি অব্যয়, অব্যয়। ওকে, সো আসো তোমার এটা আমরা লিখলাম বিদেশি। আলবত, সাবাস, খাসা, বহুত, মাইরি, মারহাবা, এখানে খুব আছে, খুব, এটা আমরা লিখলাম বিদেশি। এখন অব্যয়ের ভিতরে, তোমার অব্যয়ের ভিতরে কতগুলো প্রকার আছে, যে প্রকারটা একটু আমাদের একটু দেখে নিই, জাস্ট প্রকারটা পড়ে নিই। সময় ঘড়িতে কয়টা বাজে? 47। ওকে, সো আমরা একটু প্রকারটা একটু দেখে নিই। প্রকারটা হলো তোমার অব্যয়ের ভিতরে তোমরা একটা প্রকার পাবে, সেটার নাম হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয়। আরেকটা পাবে অনন্যয়ী, অনন্যয়ী পাবে একটা। আরেকটা পাবে অনুকর, সমুচ্চয়, অনন্যয়ী, অনুকর অব্যয়। খেয়াল করো সমুচ্চয়টা কি, সমুচ্চয়ের ভিতরে সমুচ্চয়, অনন্যয়ী, অনুকর, আরেকটা রয়েছে আর কি। সমুচ্চয়ের ভিতরে আগে আমরা বলি যেটা দ্বারা তোমার সংযোগ করবে। খেয়াল করো সংযোজক, যেমন কি আমি আপেল, কমলা এবং মালটা পছন্দ করি। দেখো আমি আপেল, কমলা এবং মালটা পছন্দ করি। তোমরা যা যা পছন্দ করো, যেমন এটা স্মার্টলি বলে আমি পিৎজা, হট ডগ এবং হচ্ছে কি আর কি আছে জানো, বার্গার, এগুলো পছন্দ করি। এই যে এটা সংযোজক। সমুচ্চয়ের ভিতরে আরেকটা রয়েছে বিয়োজক। বিয়োজকটা কি, বিয়োজক হচ্ছে তোমার মানে তোমার কার্টেল করে ফেলবে, সংক্ষেপ করে ফেলবে। যেমন তোমার মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, অর্থাৎ যেটা কিন্তু বলে ডু অর ডাই, হয় মরবা না হলে করবা। বিয়োজক করবে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, মন্ত্রের সাধন কিংবা, কিংবা বলে কি বলেছি, শরীর পাতন। পাতন মানে হয় তুমি করবা মন্ত্রের সাধন, তুমি যে মন্ত্র বিশ্বাস করো, তোমার বিশ্বাস করো কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, এটা বিশ্বাস করো, এটা বাস্তবায়ন করো, সাধন করো, না হয় তুমি মরে যাও, ধ্বংস হয়ে যাও।
এটা বলছে, মানে একটু হার্ড অ্যান্ড সোল চেষ্টা করতে হবে। এটা হলো তোমার বিয়োজক। এরপর হচ্ছে তোমার সংকোচক। সংকোচকের ভিতরে কি আছে, মিনিংটা তোমার সংকোচক করবে। যেমন বলা যেতে পারে রহিম সাহেব অত্যন্ত জ্ঞানী মানুষ, কিন্তু তিনি একটু চোট টাইপের, স্যাঁচরা টাইপের। স্যাঁচরা কিন্তু বললাম, যদিও এখানে একটা ছেলে বলছে দুটার মেয়ে একটু আগলি মিনিং হচ্ছে। এরকম বলেছি। যাই হোক, এবার আসলে তোমাদের বলে অনন্যতা। দেখো, তুই এত খারাপ, এটা একটা বাক্য, আমার কোনো বুঝতে অসুবিধা নেই। বাট যদি বলে ছি ছি তুই এত খারাপ, এই যে ছি ছিটা বাক্যের সাথে কোনো অন্যয় বা সম্পর্ক নাই, সম্পর্ক না রেখে এখানে একটা অব্যয়টা ব্যবহার হয়েছে, এটার নাম হচ্ছে অনন্যয়। এটাই হচ্ছে অনন্যয়। ছি ছি তুই এত খারাপ, এটা হচ্ছে অনন্যয়। আসলে অনুকার অব্যয়টা কি, তোমাদেরকে আমি যখন দ্বিরুক্তি পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে দ্বিরুক্তিগুলো সকল অনুকার, অনুকার এক ধরনের দ্বিরুক্তি রয়েছে। যেমন হাটে হন হন, বায়ু বন বন, লাঠি মন মন, ফোড়া টন টন, তারপর হচ্ছে বায়ু শন শন, দুধ কলা বা ছড়া ছড়াত, মেঘের মেঘে পরত পরত, এই যে যেগুলো পড়িয়েছিলাম এগুলো সব অনুকার। সে যত অনুকার সেখানে পড়িয়েছিলাম যে অনুকার দ্বিরুক্তি বা অনুকার অব্যয়, সেটি হচ্ছে তোমার এই অব্যয়ের দ্বিরুক্তি। ঠিক আছে, এই মোটামুটি তোমার অব্যয়টা পড়লাম। আসলে এবার আমাদের অনুসর্গটা অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখি তোমাদের লেকচার শিটে আছে কিনা। তোমাদের লেকচার শিটে তো লেকচার শিটটা একটু শেয়ার করবো এখন, দেখি লেকচার শিটটা আছে কিনা তোমাদের। আচ্ছা, লেকচার শিটে শেয়ার স্যার আমি পড়াচ্ছি তোমাদেরকে। অনুসর্গটা, আচ্ছা সমুচ্চয় প্রকারগুলো আরেকটু ক্লিয়ার করতে হবে। সমুচ্চয় তিন প্রকার ভাইয়া, একটা হচ্ছে সংযোজক, বিয়োজক, আর একটা হচ্ছে তোমার সংকোচক। এই যে প্রকারটা আমি লিখেছি, ওই তিনটা হচ্ছে সমুচ্চয় প্রকার। আসলে অনুসর্গগুলি না আমি একটা কথা বলি। অনুসর্গ, দেখো তোমাদেরকে যেদিন আমি উপসর্গ পড়িয়েছিলাম সেদিন বললাম উপসর্গগুলোকে ইংরেজিতে বলা হয় তোমার প্রিফিক্স, আর অনুসর্গগুলো তোমার হচ্ছে, এটা হচ্ছে তোমার, আর প্রত্যয় যেদিন পড়েছিলাম হয়তো বলেছিলাম এটা হচ্ছে সাফিক্স। আর যেটা অনুসর্গ, এটাকে ইংরেজিতে বলা হয় প্রিপোজিশন। যদি তুমি প্রিপোজিশন মনে রাখো তাহলে তোমার বিয়োজক আর সংকোচকের মধ্যে পার্থক্য কি অবশ্যই বলে দিবি, একটু সময় দিতে হবে আমাকে শেষে। প্রিপোজিশন এবং অনুসর্গের ভিতরে দেখো, এটা বুঝতে তোমার যদি তুমি অনুসর্গগুলোকে ট্রান্সলেট করো প্রিপোজিশন, তাহলে তোমার মনে রাখতে খুব সহজ হবে। যেমন তোমরা পড়েছো উইথ, প্রিপোজিশন, এটা জানো এটা কি একটা প্রিপোজিশন। আচ্ছা, উইথ শব্দের অর্থ কি? সঙ্গে, সাথে, সনে, সহিত, তাই না? আমরা যদি বলি এগুলো, যেমন তোমার সনে আমার কোনো লেনা দেনা নেই, তুমি যদি, আমি যদি তোমাকে এই প্রিপোজিশন না পারে অনুসর্গে বা আইডেন্টিফাই করতে পারতাম, তোমার সনে আমার কোনো লেনা দেনা নেই, তাহলে তোমরা একটু হয়তো কনফিউজড হয়ে যেতে পারতা যে আসলে এখানে কোনটা তাহলে অনুসর্গ। তাহলে এবার যদি আমি বলি উইথ শব্দের অর্থ হচ্ছে সঙ্গে, সহিত, সাথে, সনে, তাহলে এখানে সনেটা কার অর্থ দিয়েছে? উইথের অর্থ। তোমার সঙ্গে আমার কোনো লেনা দেনা নেই, সনেটা এখানে হচ্ছে অনুসর্গ। অথবা সহিত, তোমার সহিত আমার দেখা হবে কবে, এটা অনুসর্গ। সঙ্গে, এটাও অনুসর্গ। এবার আসো উইদাউট। উইদাউট এর বাংলা কি আছে? বিহীন, ব্যতীত, বই, বিনা। যেমন আমরা বলি না, দুঃখ বিনা সুখ লভে কি মোহিতে, অনুসর্গের অর্থবাচকতা আছে, অর্থ দ্রুতকতা নেই, এটা হচ্ছে উপসর্গের। আর যাই হোক, উইদাউট, উইদাউট শব্দের অর্থ হচ্ছে তোমার বিহীন, ব্যতীত, বিনা। অর্থাৎ আমরা বলি কি
দুঃখ বিনা সুখ লভে কি মোহিতে, এখানে তাহলে অনুসর্গ কোনটা তোমরা জানো, এখানে অনুসর্গ হচ্ছে তোমার বিনা। দেখো তুমি বই, আমি, এই যে বই, এই বই মানে কিন্তু বুক না, এই বই মানে হচ্ছে ব্যতীত অর্থে। তুমি বই আমি কিভাবে থাকিব, এই বইটা অর্থ কি, উইদাউট। এরপরে পাগল তোর জন্য রে পাগলে মন, এখানে এই পাগল তোর জন্য রে পাগলে মন, এই বাক্যের ভিতরে যদি বলে অনুসর্গ কোনটা, তোমরা যদি বলি ফর শব্দের অর্থ কি, জন্য, তাহলে এই বাক্যের ভিতরে অনুসর্গ কোনটা হবে, পাগল তোর জন্য রে পাগলের মন, জন্মটা হচ্ছে তোমার আহ অনুসর্গ। এরপর যদি বলি আর কি রয়েছে, উইথ উইদাউট ফর। এবার যদি বলি তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, অথবা যদি বলি বইটা টেবিলের উপরে বইটা আছে, উপর, উপরে আমরা মানে কি, যে ওয়ান বলি, ওয়ান, ইন মানে কি ভিতর, এই ভিতর বা মাজার তুমি যাই বলো না কেন সেটা তুমি বলতে পারো। চলো এবার তোমাদেরকে আমি তোমাদের লেকচার শিটের ভিতরে যেই প্রিপোজিশন বা অনুসর্গগুলো রয়েছে সেগুলোকে আমি একটু ইংরেজিতে ট্রান্সলেট করে দেই, তাহলে তোমাদের হয়তো মনে রাখতে একটু সুবিধা হতে পারে। চলো সবাই একটু লেকচার শিটের দিকে আসো, আমরা অনুসর্গে যাই, তোমাদেরকে ইংরেজি একটু ট্রান্সলেট করে দিলে আশা করি ইনশাআল্লাহ তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এই আসছে, পাগল তোর জন্য, এই আসো। এখানে অনেক প্রকার দিয়েছে, নানান ভাবে করেছে, বিভক্তি যুক্ত, বিভক্তিহীন, এগুলো লাগবে না তোমার, একটু আমি তোমাদেরকে কোথায় থেকে ধরবো। আচ্ছা আমার লেকচার শিটটা একটু যাচ্ছি আমি, আমার লেকচার শিটটা কোথায়, আমার এখানে আছে হয়তো, একটু ভালো করে, এই যে এখানে একটু আসো সবাই, অনুসর্গটা আমি তোমাদের একটু দেখাচ্ছি, এর একটু ক্লিয়ার মনে হয় আমার কাছে। তোমাদের স্ক্রিন যেহেতু শেয়ার করে রয়েছে তোমরা অবশ্যই ভিডিও থেকে পাবে। দেখো এখানে আছে তোমার প্রতি, প্রতির পাশে তুমি যদি মনে রাখো টু, খেয়াল করো, প্রতি টু, বিনা বিহনে মানে উইদাউট বলেছি আমি, উপর মানে আমি বলেছি ওয়ান, অবধি, অবধি শব্দের অর্থ টিল, যেমন আমি বলি না যে আমি না আসা অবধি তুমি অপেক্ষা করো, টিল। হেতু, হেতু মানে হচ্ছে সিন্স, মধ্যে মানে ইন, মাঝে মানে ইন, পরে আফটার, ভিন্ন ডিফারেন্ট, ব্যতীত, বই, এর মানে হচ্ছে উইদাউট, জন্যে বা জন্য এটা বলেছি ফর, পর্যন্ত তাও টিল, তারপরে অপেক্ষা, অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, এটা পানে, পানে মানে যে টু, তরে এটাও টু, কর্তৃক, যেমন কাজটি রহিম কর্তৃক হয়েছে আর কি, কে যেন মেসেজ করেছে তারা দেখতেছি, সঙ্গে উইথ, হইতে ফর্ম, হতে ফর্ম, যে ফর্ম বা টু এটা হয়, আহ তারপর হচ্ছে ভিতরে ইন, এরপরে মতো লাইক, এই যে মতোটা খেয়াল করো, আমার মতো তোমায় কে এত ভালোবাসিবে, আহা কি রোমান্টিক কথা তাই না, এই যে মতোটা যেটা লাইক বা লাইক যেটা বলি আর কি সেটা বলেছি। ভাইয়া এবার আমরা দেখতে পাচ্ছি না কিছু, মানে কেন, একদম স্ক্রিন শেয়ার হয়নি তো ভাইয়া। এই যে আপনার আমরা দেখতে পাচ্ছি বাংলা লেকচার 7 এবার কি দেখতে এতটুকু, পাচ্ছ, হ্যাঁ। দেখো এই যে, জি ভাইয়া, এখন এখন ক্লিয়ার ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, সরি। দেখো আমি এটা বলেছি যেটা, আবার একটু বলি, প্রতি টু, বিনা বিহনে উইথ আউট, সহ উইথ, উপরে অন, অব্দি টিল, হেতু, হেতু সিন্স, মধ্যে ইন, মাঝে ইন, খেয়াল করে একটু আমি জাস্ট বলে যাচ্ছি, পরে আফটার, ভিন্ন ডিফারেন্ট, ব্যতীত বা বই, উইদাউট, খেয়াল করো, জন্যে বা জন্য ফর, পর্যন্ত টিল, তারপর হচ্ছে তোমার পানে টু, তারপর হচ্ছে সাথে, সঙ্গে মানে হচ্ছে উইথ, হতে হইতেছে বা টু বা ফর্ম তোমরা জানো এর ব্যবহারগুলো, তারপরে সহকারে এটাও জানো মানে হচ্ছে উইথ বুঝায়, পানে টু বোঝায়, ভিতরে দ্বারা দিয়ে, মতো, মতো মানে হচ্ছে তোমার এখানে লাইক, নিকটে নিয়ার, অধিক হচ্ছে প্রেফার টু যেটা বলি আর কি, পক্ষে, এই পক্ষেটাও মনে রাখবে, এটা হচ্ছে তোমার অন বিহাফ অফ, বলে না যে আই এম অন বিহাফ অফ গ্রুপ বিগ বন ক্লাস, আমি বিগ বন ক্লাসের পক্ষ থেকে বলছি, এরকম যে বলো, এই পক্ষে মানে হচ্ছে অন বিহাফ অফ, এই যে পক্ষেটা অন বিহাফ অফ, দেখতে পাচ্ছ, মতো লাইক,
এটা এই যে এখানে তোমার নানান, তিনি পুত্র সহ উপস্থিত হলেন, এখানে সহগামিতা, সমসূত্র, নানান কথা বলেছেন। এত কিছু তোমাদের লাগবে না, আমি স্ক্রিনটা তোমাদের জন্য একবার একটু দেখাই নেই, তাহলে তোমরা উদাহরণগুলো একটু দেখে নাও। 10:30 হিসাবে তিনি পুত্র সহ উপস্থিত হলেন, তাহলে এটা এখানে উপসর্গ কোনটা, সরি অনুসর্গ কোনটা, সহ। শত্রুর সহিত সন্ধি চাই না, শহীদ। এ মায়ের সঙ্গে এই মেয়ের তুলনা হয় না, সঙ্গে। দেখো, ধ্বংসন ক্ষত সেন বিহঙ্গ যুজে ভুজঙ্গ শোনে। তুমি অর্থ বোঝো আর না বোঝো, আমার কথা হচ্ছে শোনেটা হচ্ছে অনুসর্গ। আছে না, সুভাষ বন্দ্যোপাধ্যায়ের একটা কথা আছে না, আজ ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এই টাইপের কথা আর কি। শোনে, তুমি বুঝো আর না বুঝো, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, তোমার অর্থ বোঝো আর না বুঝো, এখানে আমার কথা হচ্ছে অনুসর্গ কোনটা, অনুসর্গ বুঝতে পেরেছো, শোনে। আশা করি তোমরা এই অনুসর্গগুলো বুঝতে তোমাদের অসুবিধা হবে না। আমার এখান থেকে মনে হয় একটু ক্লিয়ারলি দেওয়া রয়েছে, আমি সেই জন্য তোমাদেরকে এটা শেয়ার করলাম। আর তোমরা আশা করি পড়লে বুঝে যাবে, এবং আমি ট্রান্সলেট করে দিয়েছি প্রিপজিশনের সাথে, তাহলে আর কোনো ঝামেলা, আর অন্তত পক্ষে কোনো কথা নয়। আসলে এবার আমাদের সর্বশেষ যেটা রয়েছে আজকে লেকচারে, সেটা হলো বাক্য নিয়ে একটু কথা বলে নেই। বাক্যটা এবার অনুসর্গটা কিন্তু ক্লিয়ার নাকি? ক্লিয়ার তাই না? ওকে, ক্লিয়ার ভাই। ক্লিয়ার হয়ে আপনার আচ্ছা, শিটগুলো আমরা পিটি দিলে ভালো হতো ভাইয়া। আমার লেকচার শিটের এটা পিডিএফটা, মানে আমি হয়তো এটুকু তোমাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে ইয়াভাইকে দিয়ে দিতে বলবো। এটা তো অনেক বড় লেকচার শিট স্কলারসে, সো তোমাদেরকে স্ক্রিনশট এনে আমি ম্যানেজ করবো ইনশাআল্লাহ, সমস্যা নেই, তোমাদেরকে এটা দিয়ে দিব যেখানে প্রয়োজন সেখানে। আর তোমাদেরকে যে পদ মুহিত প্রকরণটা ভাই, আমি করেছি তোমাদেরকে একটু মুহিত ভাই, ভাই আচ্ছা, যেহেতু লেকচারটা ভাই খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তো আপনি একটু কাইন্ডলি আমাকে পিডিএফটা পাঠিয়ে দিন, আমি ওদেরকে হচ্ছে এটা সেন্ড করে দিব। স্যার, এটা কি দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, আমি পুরো লেকচার শিটে পাঠিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ দেওয়া যাবে, কোনো অসুবিধা ওকে, নেই, থ্যাংক ইউ দিয়ে স্যার, দেবো থ্যাংক ইউ। আপনাকে। ওকে, তো আসো এবার হচ্ছে তোমাদেরকে, এবার যেটা আমি বলছি যে পদ প্রকরণটা তোমাদেরকে আমি পড়িয়েছি তোমাদের লেকচার শিটে, একটু পড়তে গেলে তোমাদের হয়তো একটু ডিফিকাল্টিস ফেস করতে হতে পারে একটু। এজন্য তোমাদেরকে আমি সাজেস্ট করবো, আমি যেটা পড়িয়েছি একদম 9-10 ব্যাকরণটা অনুসরণ করে পড়িয়েছি, কারণ আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে কখনো পিএইচডি ছাত্রদেরকে যে প্রশ্ন করে তোমাদেরকে সেই প্রশ্ন করবে না, এটা তোমরা মনে রেখো। তোমাদেরকে ভিত্তি হলো তোমার 9-10 ব্যাকরণটা। ওই 9-10 ব্যাকরণটা আমি যেভাবে পড়িয়েছি, এই ব্যাকরণটা পড়লে ইনশাল্লাহ পদ প্রকরণ সম্বন্ধে যা বলেছে ওখানে তোমরা 9-10 ব্যাকরণে পাবে ইনশাল্লাহ। ওই একই কথা রিপিটেশন, ইউ ক্যান সে দ্যাট, যে আমি ওই তোমার 9-10 ব্যাকরণটাকে জাস্ট রিপিট করেছি, তোমাদেরকে একটু সাম আপ করেছি, তোমরা 9-10 ব্যাকরণটা একটু সুন্দর করে পড়ো। আর অনুসর্গ এখান থেকে দিব, কোনো সমস্যা নেই। আসে এবার বাক্যটা নিয়ে একটু কথা বলে আজকে আমাদের একদম সর্বশেষ যে ব্যাকরণিক টপিক, সেটা বাক্যটার ভিতরে যেটা আছে সেটা হলো বাক্য। একটা বাক্য হওয়ার জন্য তোমার গুণ থাকে, তোমার ইংরেজিতে এটা কোনো নাই, বাংলায় তোমার 3টা শর্ত রয়েছে। একটা হচ্ছে যোগ্যতা। যোগ্যতাটা কি, ধরো আমি যদি বলি, তো যেটা বলছিলাম যে তোমার যোগ্যতা, ধরো একটা বাক্য তৈরি করলাম, এখানে ক্রিয়া মিয়া সবকিছু আছে, যেমন কি আহ ঘোড়া আকাশে ওড়ে, বা আমি যদি বলি মানুষ গরুর মাংস খায় বা ভেড়া ছাগলের মাংস খায়, মানুষ ছাগলের মাংস খায় বললাম। আচ্ছা এবার যদি বলি ছাগল মানুষের মাংস খায়, কেমন লাগে? বাক্য হিসেবে তো কোনো ভুল নাই, এখানে কর্তা আছে, খায় ক্রিয়া আছে, ছাগলে খায়। আসলে ছাগলে কি মানুষের মাংস খাইতে পারে নাকি? হতে পারে না। এখানে কিসের অভাব? যোগ্যতার অভাব। এটাই হলো, মানুষ ছাগলের মাংস খায়, ছাগল মানুষের মাংস খায়, যোগ্যতার অভাব। আসো যোগ্যতার অভাব রয়েছে। আসক্তিটাকে, আসক্তি শব্দটা খেয়াল করো, আসক্তি, আসক্তি না, কিন্তু যদি এখানে এরকম দাও তখন অর্থ হচ্ছে কিন্তু অ্যাডিকশন। আর আসক্তি, আসক্তি গুলো হচ্ছে তোমার, আগে একটা উদাহরণ দিই, যেমন আগামীকাল তোমাদের আগামী সপ্তাহে ব্যাকবনের ক্লাস বাংলা 10 নম্বর লেকচার হবে, এটা কথা তোমাদের রোজন ভাই বললো। আমি এবার বললাম কি, কাল আগামী 10 রোজন ভাই, মানে এরকম কাল আগামী 10 হবে ক্লাস তোমাদের লেকচার 10, মানে এরকম যে উল্টায় পাল্টায় যে কথাগুলো বলছি, এটা এই উল্টা পাল্টায় ভাবে লেখা, এটাকে উল্টা পাল্টা ভাবে না লিখে গোছ গাছ করে লেখানো, যেটাকে বলা হয় পদশৃঙ্খল বা সুশৃঙ্খল ভাবে লেখা। অর্থাৎ বাক্যের প্রত্যেকটা শব্দকে
সুশৃঙ্খল ভাবে লেখার নামে হচ্ছে আসক্তি। বাক্যের প্রত্যেকটা পদকে সুশৃঙ্খল ভাবে লেখা, যেমন আগামীকাল, আগামী সপ্তাহে মঙ্গলবার 10টায় তোমাদের 10 নম্বর লেকচার হবে। কত সুন্দর, কাল আগামী 10টায় সকাল 10 হবে লেকচার তোমাদের। এই যে এটা এলেবলে বললাম, এখানে কিসের অভাব? আসক্তির অভাব, অর্থাৎ পদ শৃঙ্খলা ঠিকঠাক মতো নেই। ঠিক আছে, এটা হচ্ছে আসক্তি, অর্থাৎ বাক্যে পদসমূহ সুশৃঙ্খল ভাবে লেখার নামে হচ্ছে তোমার আসক্তি, যেটাকে ইংরেজিতে বলা হয় কোহেরেন্স বা কোহিজন। কোহেরেন্স মানে তোমার অর্থাৎ বাক্যের একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের সিকোয়েন্স মিল থাকার নাম কোহেরেন্স বলে আর কি। যাই হোক, এবার আসো তোমার আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাটাকে যেটাকে বলে আমরা অবজেক্টিভ সেন্টেন্সের মতো আর কি। আকাঙ্ক্ষা মানে কি? আকাঙ্ক্ষা হচ্ছে তোমার একটা বাক্য শোনার পরে স্বাভাবিকভাবে আরেকটা বাক্য শোনার জন্য তোমার মনের ভিতরে একটা ক্রেভনেস, অর্থাৎ একটা ইচ্ছা থাকে। যেমন আগামীকাল সূর্য উঠলে আমরা ঘুরতে যাব, তারপরে আরো কি কি করতে চাই না করতে চাই, এই টাইপের একটু এটা এটা আকাঙ্ক্ষার ভিতরে পড়ে। তো তোমার এখানে মনে রাখার মতো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটা সার্থক বাক্যের গুণ পেলাম আমরা তিনটা: যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা। সবচেয়ে ইম্পর্টেন্ট ভাবে যেখানে আসে আসক্তি এবং যোগ্যতাটা নিয়ে প্রশ্নটা খুব বেশি হয় আর কি। ওকে, এখন এই বাক্যটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এই বাক্যটাকে তিন ভাগে ভাগ করতে পারি: এক, তোমার সরল বাক্য; এক, দুই নাম্বার জটিল বাক্য, এর অপর নাম মিশ্র বাক্য; এবং তিন, তোমার যৌগিক বাক্য। এই এখন খেয়াল করো, আমরা এটাকে যদি বাক্যটাকে আমরা সেন্টেন্স হিসেবে যদি আমরা ট্রান্সফার করি, সেন্টেন্স যেটা বাক্য সেটাকে ইংরেজিতে বলা হয় সেন্টেন্স। যেটাকে আমরা সেন্টেন্স পড়েছি আমরা তিন প্রকার, যেটাকে বলি সরল, সেটাকে বাংলা ইংরেজিতে বলা হয় সিম্পল। যেটাকে আমরা জটিল বলি, দেখো জটিল ইংরেজি কি? কমপ্লেক্স। বলে না যে রহিম এবং করিমের ভিতরে একটা কমপ্লেক্স রিলেশনশিপ রয়েছে, কমপ্লেক্স জটিল। কিন্তু বাংলার অল্টারনেটিভ নাম রয়েছে কিন্তু মিশ্র। খবরদার মিশ্র নামটা মনে রাখতে হবে বেশি। জটিল মানে জানো, তুমি জানবা না কোনটা মিশ্রটা, আর তারা এই মিশ্র নিয়ে প্রশ্ন করে। আসলে যৌগিক যেটা, সেটাকে জানো, সেটাকে বলা হয় কমপ্লেক্স। একই কথা, যেটা সেন্টেন্স সেটাই বাক্য, যেটা সিম্পল সেটা সরল, যেটা কমপ্লেক্স সেটাই জটিল বা মিশ্র, যেটা কম্পাউন্ড সেটাই যৌগিক বাক্য। ওকে, আমরা এটা বুঝলাম। এখন সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যের জন্য কি? একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। আই এম স্টুডেন্ট, হি ইজ রাইস। সরল বাক্য। জটিল বা মিশ্র বাক্যের ভিতরে কি পড়েছো? যেমন যদি সে পড়তো তাহলে সে পারতো, যদি সে পড়তো তাহলে সে পারতো, যদি, যথা, তথা, যখন, তখন। তোমাদের লেকচার যেটার ভিতরে আমি দেখতে পেয়েছি, এটা অত্যন্ত সুন্দর লেগেছে আমার কাছে। জটিল বাক্যের ভিতরে জটিল বাক্যের কতগুলো এখানে সুন্দর করে একটু গুছিয়ে লেখা আছে। আমি একটু দেখাচ্ছি তোমাদের। এটা আমার গেল কোথায়? আচ্ছা, তোমাদের লেকচার এটার ভিতরে যাই হোক আছে আর কি। এই জটিল বাক্য, এই যে যদি, যথা, তথা, যখন, তখন, এগুলো আছে। যেমন যদি তুমি পড়ো তাহলে তুমি পারবে, যদি তুমি আসো তাহলে আমি আসবো, যথা আজ্ঞা তথা কাজ, যেমন কর্ম তেমন ফল, যখন তখন। আর কম্পাউন্ডটা কি? কম্পাউন্ড হচ্ছে তোমার ইংরেজিতে পড়েছো কি না? ফ্যান ভয়েস। ফ্যান ভয়েস পড়েছো না? ফ্যান ভয়েস যদি বাক্যের ভিতরে থাকে তাকে আমরা বলি কি? কম্পাউন্ড সেন্টেন্স। ফ্যান মানে কি? এফ মানে ফর, এ মানে এন্ড, এন মানে নর, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, সো ফর সিন্স। সো বাংলায় এটা কি হয়? এবং, আর, ও, ভাইয়া ভাই হোয়াইট আমরা বোর্ডটা দেখতে দেখা পাচ্ছি যাচ্ছে না না। যে যৌগিকের সাইডটা। হ্যাঁ ভাই এখন ক্লিয়ার। এবং, আর, ও, কিন্তু, যেটাকে ফ্যান ভয়েস বলা হয় আর কি। ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এটাকে বাংলা করলে এবং, আর, ও, কিন্তু, অথবা, এগুলোকে বলা হয় তোমার কম্পাউন্ড বা যৌগিক বাক্য। যেমন ওই যে বলেছে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এই যে কিংবাটা বা কিন্তুটা, এটাও তোমার কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। তারপরে ডু অর ডাই, করো অথবা মরো, এই যে ডু অর ডাই, এটা কম্পাউন্ড সেন্টেন্স না? স্যার, তার মানে এটা কি হবে? মুহিব স্যার, যৌগিক বাক্য। স্যার একটু স্যার স্ক্রিন শেয়ারটা অফ করে দিলে ভালো হয় স্যার, লেখাটা ফ্রন্টে আসতেছে না স্যার, স্ক্রিন শেয়ারটা একটু অফ করে দিন। থ্যাংক ইউ স্যার। এবার বোঝা যাচ্ছে? এবং
আর, ও, কিন্তু, অথবা, কিংবা, ফ্যান ভয়েস, এটা দ্বারা যৌগিক বাক্য বোঝা যায় আর কি। যেমন আমরা বললাম ডু অর ডাই, করো অথবা মরো, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন হয়, এই একই কথা। তার মানে এবং, আর, কিন্তু, অথবা, যে তিনি বিদ্বান কিন্তু সৎ নন, এই যে এটা হচ্ছে তোমার যৌগিক বাক্য। এখানে বুঝতে কোনো অসুবিধা নেই। এখন তোমার ইংরেজিতে গেলে আবার এই বাক্যগুলোকে আবার অনেকগুলো প্রকার পাওয়া, যেমন অ্যাডজেক্টিভ ক্লোজ আছে, অ্যাডভার্ব ক্লোজ আছে। এগুলো বাংলা, এগুলোর কোনো দরকার নেই, এগুলো থেকে প্রশ্ন হয় না, অথবা আমি এগুলো নিয়ে তোমাদেরকে আর বোরিং বা বিরক্ত করতে চাই না। আমি এ পর্যন্তই দরকার, এ পর্যন্ত আমি তোমাদেরকে পড়ালাম। এবার আসো তোমাদের লেকচার শিটের ভিতরে একটা ইন্টারেস্টিং বিষয়, বানান থেকে কতগুলো বিষয় আছে। এটা তোমাদের লেকচার শিট অত্যন্ত রিচ এই ক্ষেত্রে, অর্থাৎ বানানের ক্ষেত্রেটা দেখলাম। আমি তোমাদেরকে একটু শেয়ার করতে চাই, দাঁড়াও, কোথায় গেল। বানানের ক্ষেত্রে তোমাদেরকে দেখলাম যে খুব সুন্দর করে অনেক গুরুত্বপূর্ণ যে বানানগুলো আমি খুব পছন্দ করি, যে বানানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মতো, সেই বানানগুলো তোমাদের লেকচার শিটের ভিতরে আছে আর কি। একটু যাচ্ছে সেখানে, সেই বানানগুলো আছে। তোমরা একটু ওই বানানগুলো পড়লে ইনশাল্লাহ আশা করি তোমাদের ভালোই হবে। আমি শেয়ার করছি আপনার এটা 9 নম্বর লেকচার। চলো একটু সেখানে যে আমাদের বানানটাকে একটু তোমাদেরকে টাচ দিয়ে আসে। সবাই লেকচার শিট যদি কাছে থাকে তোমাদের, সেটা যাও। আজকে আমাদের একদম সর্বশেষে আমরা ফর্মাল ক্লাস শেষ করেছি, বাক্য প্রকরণ শেষ করেছি। তোমাদের ব্যাক মানে সবই রিচ। হ্যাঁ, একটা ছেলে বলছে আসলে সবই রিচ। লেকচার শিটে হিউজ ইনফরমেশন রয়েছে, যদিও আসলে বানানটা আমার যেটা কোথায় এটা আসে না কেন। এই যে তোমাদের যেগুলো বলছি যে পড়ার দরকার নেই, সেগুলো বলেছে যে স্কিপ করলাম আমি, এগুলো পড়ার দরকার নেই, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয় না। এই যে বানানগুলো দেখো, খুবই ভালো লাগছে আমার কাছে এটা। এই বানানগুলো যদি ইনশাল্লাহ তোমরা চর্চা করতে থাকো, এখানের বানানগুলো আশা করি তোমাদের অন্তত বানানের ক্ষেত্রে তোমাদের অন্তত ঝামেলা হবে না। যেমন অশ্রু জল, এখানে কিসের ভুল আমি দু একটা তোমাদেরকে ব্যাখ্যা করে দিই। অশ্রু অর্থ পানি, জল অর্থ পানি, তোমাকে অশ্রু জল বলা যাবে না, হয় বলবো অশ্রু অথবা জল, অথবা বলতে পারো চোখের জল। এটা কিসের ভুল? অপপ্রয়োগ। প্রতি ঘরে ঘরে, আরে প্রতি শব্দের অর্থ হচ্ছে তোমার প্রত্যেকটা ঘর। তাহলে প্রতি ঘরে ঘরে হয় কিভাবে? হয় হবে ঘরে ঘরে, না হবে প্রতি ঘরে। ফুল, ফলও যা ফ্রুটও তা। এই একটা হচ্ছে ইংরেজিতে, একটা হচ্ছে বাংলা। কিসের ভুল এটা? এটা হচ্ছে তোমার অপপ্রয়োগের ভুল, বা এটা বলে বাহুল্য দোষ, রিডান্ডেন্ট, যেটা ইংরেজিতে বলি আমরা। এবার আসো অধীনস্থ, 2 নম্বর কথা। এই উদাহরণগুলো চর্চা করবো। আর কোথা থেকে চর্চা করবো, তার আমি সবগুলো একটু বলে তারপর তোমাদেরকে আরেকটা জায়গার কথা বলবো, সেখান থেকে তোমরা চর্চা করতে পারো। অধীনস্থ, দেখো অধীন এবং অস্ত একই কথা। হয় তুমি বলতে পারো অধীন, অথবা বলতে পারো এটা প্রত্যয়জনিত ভুল আর কি। জন্ম জয়ন্তী, জয়ন্তী, জন্ম বার্ষিকী, তাই আবার কি দেওয়া লাগে না, জন্ম বার্ষিক। খেয়াল করো। দারিদ্রতা, এটা কিন্তু 2 ধরনের, হয় হবে তোমার দরিদ্রতা, অথবা বলবা দারিদ্র। দোষণীয়, এটা হবে দূষণীয়। শ্রেষ্ঠতম বা শ্রেষ্ঠতর, এই মাত্রই তো আমরা পড়ে আসছি। শ্রেষ্ঠটা কি? সুপারলেটিভ ডিগ্রি। তো শ্রেষ্ঠ যদি হয়, আবার এর সাথে যদি তর বা তম দেই, তাহলে আবার রিডান্ডেন্ট হয়ে যায়। এই জন্য এগুলো ভুল। এই বানানগুলো একটু খেয়াল করে দেখবো। আরো নিচে আসো, অতল স্পর্শী, এটা হচ্ছে তোমার মানে এই অতল স্পর্শী, এটাকে আমরা যদি বলি এটা ভুল রয়েছে। এটাকে বলতে হবে অতল স্পর্শ। অরাত্র, কালিদাস, দিবারাত্র, এগুলো নেটলি দেয় না বুঝে সুন্দর করে তুমি বানানগুলো চর্চা করতে হবে তোমার একদম আনটিল না পড়া পর্যন্ত। এগুলোকে চর্চা করতে হবে। আসলে এখানে মূর্ধন্য নিয়মটা আমরা নত্য স্যার, শব্দবিধানের নিয়মটা পড়েছি। স্যার বলো, কিছু বলবা কেউ? আমরা নত্য শব্দ প্রতিষ্ঠা বুঝি নাই। স্যার, প্রতিষ্ঠা বার্ষিকী কোন একটা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী হবে নাকি প্রতিষ্ঠা বার্ষিক? প্রতিষ্ঠা বার্ষিক হবে, কি হবে না, জি কি জি, হবে থ্যাংক ইউ। প্রতিষ্ঠা বার্ষিক। আচ্ছা, এটা পাবে তোমরা এগুলো। আমি সবগুলো তো ব্যাখ্যা করছি না। দেখো এখানে মূর্ধন্য দন্তন্য নিয়ে একটা ঝামেলা। যেমন কোরআন, কোরআনে কেন ভুল? কারণ হচ্ছে তোমরা জানো এটা বিদেশি শব্দ, অথবা এখানে মূর্ধন্য হবে না। গভর্নর, ইংরেজি শব্দ, মূর্ধন্য হবে না। চিকন, আমি যে ছড়াটা তোমাদেরকে লিখে দিয়েছিলাম, সেখানে কণানি কোন ফনা চিকন পড়েছিলাম,
এখানে মূর্ধন্য আছে, অর্থাৎ তোমরা বুঝতে পারছো এগুলো, এগুলো তোমরা পড়লে বুঝবা। আসো নিচে আসো, এই দন্ত ন মূর্ধন্য থেকে আশিস। এখন তোমাদেরকে আমি যেটা বলতে চাই, এই যে স্ব রিলেটেড প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায়, তোমাদের এখানে রোজন ভাই আছেন, রোজন ভাইকে জিজ্ঞেস করবো যদি কোনো চাকরির পরীক্ষা দিয়ে থাকেন, এই বানানগুলো থেকে আমাদেরও প্রশ্ন এসে থাকে। বিসিএস পরীক্ষা বলো, ব্যাংকের পরীক্ষা বলো, যত পরীক্ষা আছে বানানগুলো থেকে খুব প্রশ্ন আসে এবং এগুলো আমরা খুবই ভুল করে থাকি। এখন তোমাদেরকে আমি একটা মজার কথা বলতে চাই, গতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বানান থেকে প্রশ্ন আসছে। বানান থেকে প্রশ্ন আসছে কি, যে আজকালকার ছেলে মেয়েরা মানে হরহামেশে বাংলা বানানে ভুল করিয়া থাকে, এরকম একটা অনুচ্ছেদ। তারা কি কি লিখছে, এরকম কথোপকথন, তারপর হচ্ছে দূরবীন, তারপরে আরো কয়েকটা বলেছে নমস্কার, এবং এমনকি ভুল লিখিত ভুল করিয়া থাকে। দেখো, কথোপকথন, দূরবীন, নমস্কার, এই শব্দগুলো আমি তোমাদেরকে একটু মনে করে দিতে চাই। তোমাদের ইন্টারমিডিয়েটে বাংলা বানান থেকে তোমাদের প্রশ্ন আসতো না? তোমাদের কি মনে পড়ে? একটু রিকল করো তো। বাংলা জি বানান ভাইয়া আসতাম। এই যে আমি যে কটা উদাহরণ তোমাদেরকে বলেছি গতবার এসছে, কথোপকথন বা শব্দটা তোমাদের যদি লাস্ট 1 বছরের প্রশ্ন যদি তুমি সলভ করো বিভিন্ন বোর্ডের, কথোপকথন শব্দটা কতবার আসবে তুমি দেখবা। কথোপকথন দেখছো না তোমরা বোর্ডের পরীক্ষায়, হয় চট্টগ্রাম না হয় ঢাকা, প্রত্যেকটা বোর্ডে গতবার তুমি দেখবা, মানে অন্তত ধরো যত তোমাদের 10টা বোর্ডে, আমার মনে হয় 5টা বোর্ডেই কথোপকথন শব্দটা আসতে পারে। দূরবীন শব্দটা সেম একইভাবে আসছে, তোমাদের বিভিন্ন বোর্ডে আসছে। এরপর তোমার নমস্কার শব্দটা, এটাও আমি দেখেছি বিভিন্ন বোর্ডে। অতএব গতবার প্রশ্ন থেকে আমার যেটা উপলব্ধি হয়েছে, এবং আমি বারবারই যেটা বলি, এবারও ভিসি স্যার যেটা বলছেন যে তোমাদের পরীক্ষা হবে কিন্তু এইচএসসির সিলেবাস অনুসারে। তো তোমাদেরকে আমি একটা বিষয় সাজেস্ট করতে চাই, তোমাদের কাজ হচ্ছে এখন এই বানানগুলো, তোমার ব্যাকবনের এই লেকচার শিটটা পড়বা ইনশাল্লাহ, এই বানানগুলো সাথে তোমাদের বোর্ডের বিগত বছর অন্তত আমি বলি 3 বছরের প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করবো। বানান, বানান এবং উচ্চারণের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম বানান, উচ্চারণ এবং হচ্ছে আরেকটা জন্য কি বলেছিলাম, এগুলো তোমার এই যে 5 বছর বা 3 বছরের বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো যদি তুমি একটু সলভ করো, ইনশাল্লাহ তোমাদের প্রশ্ন বানান থেকে কমন পড়িয়ে যাবে। কারণ তোমাদের বোর্ডে যেগুলো এসছে আমি দেখেছিলাম অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভালো ভালো কথাগুলো শব্দ এসছে। অর্থাৎ তোমাদের কাজ কি বানান পড়ার ক্ষেত্রে মনে আছে কি পড়বো তাহলে? বোর্ডের বিগত বছরে তোমাদের সজল কান্তি স্যারের বই পড়তে, যেখান থেকে ইচ্ছা তোমরা 2019 সাল থেকে 2017 বা 15 পর্যন্ত যত বোর্ডে যত বানান উচ্চারণ যে নিয়মগুলো আসছে, নিয়ম না মানে তোমার যে শব্দগুলো আসছে, এগুলো একটু চর্চা করবা। এগুলো কিন্তু বেশি না, একবার রিডান্ডেন্ট হচ্ছে পড়লে ইনশাআল্লাহ আশা করি তোমাদের রিস্কটা একটু কমে যাবে। তোমাদের ভালো অর্থাৎ বানানোর ক্ষেত্রে এবং উচ্চারণের ক্ষেত্রে ভালো আনসার করার মতো একটা পসিবিলিটি বেড়ে যাবে। দেখো আগে এগুলা থেকে এমসিকিউ আকারে প্রশ্ন আসতো, গতবার কিন্তু রিটেন আকারে চলে আসছে। ঠিক আছে, তো বুঝে গেল এখানে আয়াত্ত, ইয়াত্তা, সস্ত্রীক, সপরিবার, এগুলো তোমরা আসলে বুঝতে পারছো, এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়। এগুলো কিন্তু লজিক দিয়ে হবে না, অনাথিনী, আমোদ, কাপড়, খেলোয়াড়। তো যেটা বললাম তোমাদেরকে, এই বানানগুলো তোমরা কোথায় থেকে পড়বা? এগুলো পড়বা, চর্চা করবা, এবং এই যে এগুলো বিশেষ করে বাক্য শুদ্ধ অশুদ্ধটা এখান থেকে চর্চা করবা ইনশাল্লাহ। এখানে আমি দেখেছি অনেক গুরুত্বপূর্ণ কতগুলো আছে, এগুলো থেকে বিসিএস ও আসে, ভালো লেগেছে আমার কাছে। এগুলোকে তোমরা পড়বা ইনশাল্লাহ, আশা করি তোমাদের ভালো হবে আর কি। কথা তোমাদেরকে বুঝালাম, এবার আসো সাহিত্যটা নিয়ে আমরা একটু কথা বলি। দেখো রেইনকোট থেকে গতবার কি প্রশ্ন আসছে, একদম শেষ আমাদের রেইনকোট। এটা লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসকে তোমার 1900 কোনো ভয়ের কিছু নাই, সে পাকিস্তানের হানাদার বাহিনীদেরকে ভয় পায় না। যেই লোকটা নুরুল হুদা আর কি, যিনি আগে অর্থাৎ ভয়ের কারণে বাসা অন্তত 3-4 বার চেঞ্জ করেছেন, সেই লোকটা রেইনকোট পরার কারণে, অর্থাৎ মুক্তিযুদ্ধের এখানে বলা হয়
মুক্তিযোদ্ধার রেইনকোটটা পরার কারণে তার ভিতরে যে একটা উষ্ণতা বা তার ভিতরে সাহস কাজ করেছে, এটাই মূলত গল্পের ভিতরে ফুটে তুলেছে। যেমন একটা সময় রেইনকোট গল্পের ভিতরে নুরুল হুদা কিন্তু সেনাবাহিনী ধরে নিয়ে তাকে পেটাচ্ছিল, কিন্তু নুরুল হুদার কাছে সে পেটানোটা নেয়াত পেটানোই মনে হচ্ছে, তার কাছে কোনো কিছু মনে হয় না, এটা তিনি ব্যথাও পান না বা তার কোনো অনুভূতি মনে হয় না। বরং তিনি নুরুল হুদা, এখানে লেখক বলেছেন যে এটা স্রেফ উৎপাত ব্যতীত তার কাছে কিছুই মনে হয় না, এরকম মনে হচ্ছে তার কাছে আর কি। এটা হলো এই রেইনকোট গল্পের এটা। এখন এই রেইনকোট গল্পের ভিতরে গতবার বি ইউনিটের তোমরা যারা বি ইউনিটের যারা আছো সেখান থেকে রেইনকোট গল্পের একটা অনুচ্ছেদ দিয়েছে, খেয়াল করো। আমি তোমাদেরকে বারবার টেক্সট বুক পড়তে বলি, বিশেষ করে বিডি বা সি সবাই আর কি। কেন পড়তে বলি? দেখো বি ইউনিটে গতবার একটা অনুচ্ছেদ দিয়েছে, সেই অনুচ্ছেদটা রেইনকোট গল্পের একটা অংশ বিশেষ। অনুচ্ছেদটা দিয়ে সেখান থেকে 4টা প্রশ্ন করছে, গুনে গুনে 1 2 3 4। তো দেখে আমার কি কি মনে আছে। 1 নম্বর মনে করেছে যে মিন্টু রেইনকোটটা রেখে গিয়ে ভালো করেছে, এটা দ্বারা আসলে নুরুল হুদার কি ধরনের অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। 1। 2 নম্বর, তোমরা হয়তো রেইনকোট গল্পটা পড়লে পাবে গুটি এবং সুরত বলে দুটো শব্দ হয়তো রেইনকোটের ভিতরে পাবে, তোমরা পেয়েছো কিনা আমি জানি না। গুটি এবং সুরত বলতে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, গুটি এবং সুরত দ্বারা কি বোঝানো হয়েছে, মানে পাকিস্তানি সেনাদের বাহিনীর প্রতি কি বোঝানো হয়েছে, এই একটা কথা। এবং টুপির তেজ বলতে কি বোঝানো হয়েছে, মানে এরকম জাস্ট অনুধাবনমূলক প্রশ্ন। আর সর্বশেষ এসেছে যে একটা অনুচ্ছেদ, এই অনুচ্ছেদটাকে আকার প্রশ্ন করেছে যে এই অনুচ্ছেদটি রেইনকোট গল্পের সারমর্ম, এটাকে তোমাকে একটু লিখতে বলেছে। 4টা প্রশ্ন, খুবই সহজ যদি তুমি গল্পটাকে ভালো করে পড়ো, যদি না পড়ো তাহলে তোমার কাছে কঠিন হবে। বি ইউনিটের প্রশ্ন এটা আপাতত আজকের লেকচার যেটা আসে আমি সেটা নিয়ে বললাম। বি ইউনিটের একদম 4টা প্রশ্ন আসছে এখান থেকে। আসলে সি ইউনিটে কি আসছে, লাল সালু নিয়ে কথা বলি। লাল সালু উপন্যাসটা তোমাদের আজকে এসেছে। লাল সালু গল্প উপন্যাসটা লিখেছেন সৈয়দ অলিউল্লাহ, অত্যন্ত বিখ্যাত একজন রাইটার। তিনি লাল সালু উপন্যাসটার জন্য তিনি বিখ্যাত হয়েছেন, আবার লাল সালু উপন্যাসের প্রেক্ষাপটের কারণে বিখ্যাত, আবার লাল সালু যিনি লিখেছেন সৈয়দ অলিউল্লাহ তার কারণেও এই উপন্যাসটা অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত নন্দিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপন্যাস। এই উপন্যাসটার ভিতরে তোমার যেটা প্রকাশ পেয়েছে, যেমন কতগুলো কথা রয়েছে, যেমন ধর্মের চেয়ে টুপি বেশি, ধানের চেয়ে আগাছা বেশি, এরকম কতগুলো কথা। মানুষ কি যেন বলেছে যে মানুষ দিয়ে কি যেন, মানুষ মরে গেলে ফসল দিয়ে কি হবে, এরকম কিছু কথা, আরো কতগুলো কথা রয়েছে। তোমাদের এখানে অনুধাবনমূলক লেকচারটা শেষে দেওয়া হয়েছে, এগুলোকে সলভ করলে হবে। আসলে যেই প্রশ্নটা গতবার এসেছে ইউনিটে, দেখো তাও টেক্সট বুক থেকে, তোমরা জানো যে লাল সালু একটা সামাজিক উপন্যাস, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখানে সামাজিক কেন বলা হয়েছে? এখানে বলা হচ্ছে সামাজিক যে চড়াই উতরাই, অর্থাৎ প্রেম ভালোবাসা, সামাজিক যে দ্বন্দ্ব, ভালো মন্দ। দেখবা এখানে মজিদ পীরের কথা আছে, আবার উজানি পীর একজন আছে, আক্কাস নামে একটা ছেলে আছে, এবারে গ্রামের যে মাতব্বর আছে, অর্থাৎ একটা সামাজিক প্রেক্ষাপট। এখানে তুমি চিন্তা করো একটা গ্রামের আবহাওয়া এখানে কিন্তু তৈরি হয়েছে, এজন্য এটাকে সামাজিক উপন্যাস বলা হয়। সামাজিক যে সমস্যা সমাধান, যত ধরনের ঝগড়া ঝাঁটি যা রয়েছে এই উপন্যাসের ভিতরে তা রয়েছে, এই জন্য এটাকে সামাজিক উপন্যাস বলা হয়। আর এই প্রেক্ষাপট থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে প্রশ্ন এসে লাল সালুকে কেন সামাজিক উপন্যাস বলা হয়, এটা লাল সালুকে কেন সামাজিক উপন্যাস বলা হয় এটাকে তুমি একটু ব্যাখ্যা করো, এটাকে বলতে বলা আছে এটা। এবার তোমাদের যদি আমি রচনার দিকে যাই, খেয়াল করো রচনাতে রয়েছে তোমার যে সারপ্রাইজিংলি রয়েছে তোমার যে পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা, তো তোমার সি ইউনিটের রচনা এসছে। তো রচনা নিয়ে তোমাদেরকে আমি আগে বলেছি যে রচনা তোমরা আগে সোকল যে রচনা লিখতে, অর্থাৎ তোমাদেরকে যদি বলি ভাইয়া একটা রচনা লিখে দাও, তোমাদেরকে মানে যদি বলি 1 ঘন্টা সময় দিলাম, তোমার লিখতে থাকবে মাগার রচনা শেষ হবে না, পৃষ্ঠার পর পৃষ্ঠা, লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, মানে তোমার পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ করে ফেলো মাগার, তোমার লেখা শেষ হবে না। তারপরও বের হয়ে বলবা ইস আরেকটু যদি লিখিতে পারিতাম। এই ইস করার শব্দ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে মাত্র আধা পেজ, অর্থাৎ একটা পেজ যদি এতটুকু হয় এর অংশ অর্ধেকটুকু তোমাকে জাস্ট লেখার জন্য দিবে। অর্থাৎ মনের মাধুরী মিশায় তোমার 14 গোষ্ঠী উদ্ধার করার জায়গা কিন্তু ওখানে পাবে না। এত সুন্দর করে মিলুক আর না মিলুক পৃষ্ঠা ভরছে তো, এই পৃষ্ঠা ভরার নিয়ম কিন্তু ওখানে হবে না, খবরদার।
অতএব তোমার পর্যটন শিল্পের সমস্যার সমাধান নিয়ে তুমি কি লিখবা? যেমন হতে পারে কি, তুমি এখানে আধা পৃষ্ঠা যেহেতু লিখে একটা অনুচ্ছেদ আকারে লিখতে পারো। যেমন পর্যটন শিল্পটার ইংরেজিটি কি, যেমন ট্যুরিজম, এটা পর্যটন শিল্পটা কাকে বলা হয়, এটা পর্যটন শিল্পের সমস্যা নিয়ে এবার আসো, এটা বললাম যে পর্যটন শিল্পটা ডেফিনেশনটা তুমি দিলাম। আমি ওভারঅল সকল রচনার ক্ষেত্রে বলছি কিন্তু। এবার এই ডেফিনেশনটা দেওয়ার পরে তুমি কিন্তু এখানে পয়েন্ট করার কোনো সুযোগ নেই। এরপরে তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো যে 5 লাইন শেষ করো। হ্যাঁ অবশ্যই তোমাকে 10 লাইন বলেই দিবে যে 10 লাইনের ভিতরে রচনা লেখো। তো 10 লাইন লেখা থাকলে তোমাকে 10 লাইন শেষ করতে হবে। আর 10 লাইন না দিয়ে আমি বলবো যেহেতু আধা পেজ দেওয়া থাকে, তোমাকে এরকম লিখতে হবে না যে 1 নং প্রশ্ন উত্তর, 2 নং প্রশ্ন উত্তর। ওখানে লিখে দেওয়া থাকবে 2 নং প্রশ্ন উত্তর এবং 3 নং প্রশ্ন উত্তর। ওই এবং পেজ দেওয়া থাকবে লিমিটেশন, ওই লিমিটেশনও লিখতে হবে আর কি। ঠিক আছে? তো যাই হোক, তো তুমি কি লিখলা? ডেফিনেশনটা লিখলা, সংজ্ঞাটা লিখলে, লেখার পরে এবার পর্যটন শিল্পের সমস্যাগুলো তুলে ধরলাম। সমস্যাগুলো কি আছে বাংলাদেশে, বাংলাদেশ প্রেক্ষাপটে বলবা। যেমন বাংলাদেশ প্রেক্ষাপটে আমাদের যেমন রেল রোড গুলো ভালো না, তারপর আমাদের থাকার আবাসিক গুলো ভালো না, যাতায়াত ভালো না, আমাদের ট্যুরিজম গাইড নাই, মানে ট্যুরিস্ট গাইড নাই, তারপর আমাদের এগুলো যথেষ্ট প্রচারণা চালায় না, এগুলো তোমরা জানো। আমরা জানি না বান্দরবনে কি আছে, যদি এটা অ্যাডভার্টাইজমেন্ট করে তাহলে আমরা জানতাম। তারপরে বান্দরবনে যাব, কোন হোটেল ভালো, এরকম ভালো কোনো রিসর্ট জানি না, তারপরে কোনো ভালো গাইড নাই। এই যে এগুলো যে সমস্যা, অথবা রাস্তাটা, বিশেষ করে কুয়াকাটা যদি কি গিয়ে থাকো, অত্যন্ত বাজে রাস্তা কুয়াকাটা। এখন ভালো করেছে যদিও। এই যে রাস্তার সমস্যাটা, হোটেলের সমস্যা, মোটেল, এটা তুমি সমস্যাগুলো ধরলাম। সম্ভাবনাটা কি? বাংলাদেশ বিশ্বের অনেকগুলো দেশ রয়েছে যারা পর্যটন শিল্পের কারণে বড়লোক হয়েছে, যেমন সিঙ্গাপুর, তোমার ইন্দোনেশিয়া, থাইল্যান্ড। থাইল্যান্ড তো সবে হচ্ছে তোমার মানুষের পর্যটন শিল্প, অর্থাৎ তারা থাইল্যান্ডে ঘুরতে যায়, এই ঘোরার কারণে যে টাকা পয়সা খরচ করে আসে সেটা দিয়ে কিন্তু থাইল্যান্ড চলছে। এবং তোমরা জানো সিঙ্গাপুর ছিল একটা জেলে দেশ, অর্থাৎ এখানে মানুষ সবাই মাছ ধরতো। সে জেলে সম্প্রদায় আজকে দেখো সিঙ্গাপুরটা বিশ্বের মোটামুটি উন্নত, মানে উন্নত থেকে, অর্থাৎ প্রথম 10টা দেশের ভিতরে সিঙ্গাপুর আছে। ডোনাল্ড ট্রাম্প আমাদের বাংলাদেশে আছেন, উনি ভারতে আসার জন্য ভাবেন, কিন্তু সিঙ্গাপুরে গিয়ে তিনি কিন্তু বৈঠক করেন। কারণ বুঝো কতটা আগে গিয়েছে, মাত্র 284 কিলোমিটার বা 94 বর্গ কিলোমিটার একটা দেশ কি দিয়ে উঠেছে? পর্যটন শিল্প দিয়ে উঠেছে। তার মানে বাংলাদেশের জিডিপি, অর্থনৈতিক ভাবে আমাদের দেশ, জাতি এবং তোমার ব্যক্তি সবাই যদি আমরা ভালো কিছু করতে চাই, তাহলে পর্যটন শিল্প দিয়ে এটা করা সম্ভব। তুমি এটাকে তুলে ধরতে পারো আর কি। এটা মোটামুটি লেখা, এটা লিখতে পারো। এরপর তোমাদের আরেকটা রচনা আজকে রয়েছে, সেই রচনাটা হলো তোমার মানে ওনার অফ মডার্ন সায়েন্স, অর্থাৎ বিজ্ঞান কি জানো, কল্যাণমূলক বিজ্ঞান আর কি যেটা বলি। এটাও সেম একইভাবে বিজ্ঞানটা ডেফিনেশনটা দিবা। এরপরে কিভাবে আমাদের কল্যাণ করে, কিভাবে অকল্যাণ করে, এই কল্যাণ অকল্যাণ সবগুলো নিয়ে তুমি আলোচনা করবো। অবভিয়াসলি তোমাকে মেন্টালিটি রাখতে হবে, তোমার শর্ট করে লেখার মেন্টালিটি তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে? অর্থাৎ তুমি বিশাল বড় করে লেখার সুযোগ তুমি পাবে না। অতএব তোমরা যখনই রচনাগুলো পড়ো, আমি তোমাদেরকে আগে হয়তো সাজেস্ট করেছি, আজকেও সাজেস্ট করছি, যে যেই রচনাগুলো তোমাদের বিভিন্ন বোর্ডে এসছে, খুব গুরুত্বপূর্ণ, এই বোর্ডের রচনাগুলো তোমরা পড়বা। পড়ার সময় মেন্টালি তুমি ইউ হ্যাভ টু প্রিপেয়ার দ্যাট, যে তোমাকে ছোট করে শর্ট করে লিখলে তুমি কোন ওয়ার্ড গুলো লিখবা। হ্যাঁ আমি জানি তুমি ছোট করে লিখতে পারো না, আমাদের বড় মন তো, অনেক বড় মন, মানে যেটা আমরা লিখতে পারি এত বড় করে লিখি, মানে আর এটা ছোট করতে পারি না। আর যেটা পারি না সেটা একক করে লিখতে পারি না। তবে এত বড় মন দরকার নেই, তোমার যখন পড়বা তখন মেন্টালিটি, অর্থাৎ আমাকে এটা ছোট করে লিখতে হবে, এই ছোট টেন্ডেন্সি নিয়ে পড়বা, তাহলে তুমি শর্ট করার মতো পরীক্ষা হলে তোমার জন্য সহজ হয়ে যাবে। এই মোটামুটি আজকের লেকচার। সো আশা করি আজকের লেকচার কোনো ঝামেলা থাকার কথা নয়। সো শেষ করলাম, আজকে এই পর্যন্তই থাকলো। রজন ভাই যদি কিছু বলেন, আমাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানান একটু। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা স্যার একটু প্রশ্ন সেশনে যাচ্ছি অল্প সময়ের জন্য, কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু করতে পারেন। একটু তাড়াতাড়ি বলতে হবে। আমরা প্রশ্ন সেশনে চলে যাচ্ছি, কারো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করুন, আমি সুযোগ দিব আর কি। আর স্যার আপনার মেসেঞ্জারে আমি 2টা প্রশ্ন পাঠিয়েছি, একটু যদি স্যার দেখতেন। আচ্ছা আমি দেখছি। একজন প্রশ্ন করেছে কাউসার আহমেদ, ধিক্তারে নির্লজ্জ যেজন, এটা কোন ধরনের বিশেষণ? এটা হচ্ছে তোমার অব্যয়ের বিশেষণ বলে আর কি। ধিক্তারে বা শতধিক্তারে নির্লজ্জ যেজন, এখানে অব্যয়, এই যে ধিকটা বা শতধিকটা, এটা একটা অব্যয়, এজন্য এটাকে অব্যয় বিশেষণ বলে আর কি। ভাইয়া তুমি আশা করি আমার
উত্তরটা পেয়েছে। ফরহাদ হোসেন, তুমি বলো তোমার প্রশ্নটা। ভাইয়া আমি কমেন্টে জি প্রশ্ন করছি তো আসসালামু একটা। আলাইকুম ভাইয়া। বলো জি ভাই। ভাইয়া, হ্যাঁ আমার সমস্যাটা হচ্ছে ভাইয়া, আপনি যে পার্সোনাল পুরুষ পড়িয়েছেন ওখানে উত্তম পুরুষের মধ্যে শেষে একটা কথা হচ্ছে দিনে সাহায্য করো। হ্যাঁ, তো এখানে দিনেটা কি কি হিসাবে, গরিব হিসাবে বুঝিয়েছে হ্যাঁ, নাকি? দিন গরিব, এর দীর্ঘিকার দিলে হয় গরিব, রস্যিকার দিলে হচ্ছে তোমার হচ্ছে দিন মানে দিবস, দে হ্যাঁ। আর জি দয়ের নিচে ব দিয়ে যদি দীর্ঘিকার দেই, আমি এটা দশ। দীর্ঘিকার দিয়ে লিখেছি না, তখন জি দিন জি মানে ধর্ম। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। ও আর আরেকটা, স্যার আমরা ভাইয়া কমেন্ট বক্সে চেক করে। আমি কমেন্ট বক্স তো অনেক উপরে চলে গেছে, তো তুমি স্যার বলো। কয়েকটা প্রশ্ন আমি দেখতেছি কমেন্ট বক্সে, যে একজনে লিখেছে টুপির তেজ ধর্মান্ধতার বিরুদ্ধে চমৎকার কুঠারাঘাত। ভাইয়া সৃজনশীল গুলো আমরা সাধারণ এক্সামে যেভাবে লিখি সেভাবে লিখবো কিনা, এটা আচ্ছা প্রশ্ন করেছে মেহেরা স্যার, একটু উপরে গেলেই দেখতে পাবেন। আচ্ছা, এখানে আমি যেটা পাচ্ছি, আপনি যেটা পাঠিয়েছেন, রাজা আছেন কোটালের দহাই কেন, কোন ধরনের বাক্য? এখানে আছে যে জটিল বাক্য, না যৌগিক বাক্য, না মিশ্র বাক্য, না সরল বাক্য। খেয়াল করো তোমাদেরকে আমি এই যে প্রশ্নটা আমাকে যে করেছেন রোজন ভাইয়ের মাধ্যমে আমি উত্তরটা দিচ্ছি, খেয়াল করো তোমাদেরকে কিভাবে উত্তরগুলো দিবা। রাজা আছেন কোটালের দহাই কেন, তোমাদেরকে আমি যদি প্রশ্ন করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কৌশল ইলিমিনেটিং প্রসেস, অর্থাৎ বাদ দেওয়ার প্রক্রিয়া। দেখো, রাজা আছেন কোটালের দহাই কেন, এটা কি তোমরা কেউ সরল বাক্য হিসাবে আনতে পারো? যে প্রশ্নটা করেছো সরল বাক্য কিন্তু হয় না। গেল, আসো সরল বাক্য যদি না হয় তাহলে আসে পারে আমার জটিল বা মিশ্র বাক্য। দেখো তোমার অপশনের ভিতরে জটিলও আছে, মিশ্রও আছে। অতএব তোমার জটিল আর মিশ্রতে একই কথা, এটাও যদি তুমি বাদ দাও থাকে কিন্তু আর একটা যৌগিক বাক্য। এটা হচ্ছে ইলিমিনেটিং প্রসেসের দৃষ্টিকোণ থেকে আমি উত্তরটা দিলাম। যে আমাকে প্রশ্ন করছো সবার উদ্দেশ্যে বলছি, স্ক্রিনটা কি শেয়ার আছে তো নাকি নাই? জি আছে। শেয়ার করছি আমি। দেখো, রাজা আছেন কোটালে দয়া করে, বললাম এটা সরল বাক্য না, তোমরা জানো। তাহলে কি জটিল বা মিশ্র? তো জটিল অপশন আছে, মিশ্র অপশন আছে, তুমি যদি জটিল দাও মিশ্র কেন দিবা না? অতএব এটা বাদ দিলে থাকে যৌগিক, একটা লজিক। আসলে এবার যৌগিকটা কেন হবে? যদি বলি দেখো রাজা আছেন, একটা বাক্য সমাপ্ত হলো, কোটালের দহাই কেন, এটাও তো একটা বাক্য সমাপ্ত হলো, প্রশ্নবোধক। এখন এখানে ও এবং আর, কিন্তু এটা নাই। প্রশ্নটা হলো এখানে এটা নাই কেন, তাহলে এটা হলো আর কি, তাই না? তো এখানে হতে পারে এটা বাংলা, এগুলো কোনো অসুবিধা নাই। এটাই এভাবে তোমার যৌগিক হতে পারে, কোনো অসুবিধা নাই। এই লজিকে হতে পারে, যেন এখানে দুটো সমভিকা বাক্য আছে, রাজা আছেন কোটালে দয় কেন। তোমরা কি ইন্টারগেটিভ বাক্যগুলো, সেন্টেন্স গুলো কি এটা অসমভিকা ক্রিয়া দ্বারা হয়? না, কিন্তু সমভিকা ক্রিয়া। তো আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সের শর্ত কি, দুটো ফাইনাইট ভার্ব থাকবে। সেম একইভাবে দেখো, রাজা আছেন কোটালে দয় কেন, দুইটা ফাইনাইট ভার্ব আছে, অথবা আমরা এটাকে যৌগিক বাক্য বলতে পারি। এক, আরেকটা প্রশ্ন ছিল, সেটা দেখি তাহলে। উত্তরটা কি পেয়েছো? কোথায়? আরেকটা রয়েছে, এটা এখানে দেখি। সবাই হচ্ছে যে প্রশ্নটার আমরা আজকে আসলে আমাদের কনফারেন্স রুমে আরেকটা মিটিং চলতেছে, তো এই কারণে আমরা দীর্ঘায়িত করতে পারছি না, এই জন্য খুবই দুঃখিত। আমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। তো আপনারা হচ্ছে যে ইনশাল্লাহ আমাদের যে পরবর্তী সেশন আজকে 3টার দিকে, ওইখানে আপনাদের যাবতীয় প্রশ্ন করবেন, আর পরবর্তীতে আমি ওদেরকে দুটো একটু শেষ করে দিই রোজন ভাই, শেষ করে আমি বের হয়ে যাচ্ছি। ওকে ওকে ঠিক আছে। রাত্রিতে রৌদ্র হয়, খেয়াল করো এই বাক্যে কিসের অভাব? আশা করি উত্তরটা তোমার আর এখন তো ঝামেলার কথা না, কারণ আমি এই যখন বাক্য সার্থক বাক্যের গুণ পড়িয়েছি তখন কিন্তু আমি উত্তরটা দিয়ে ফেলেছি। হয়তো ওরা বোঝা উচিত যে রাত্রিতে রৌদ্র হয়, আসলে রাত্রে কি রোদ হতে পারে নাকি? বাক্য ঠিক আছে, ক্রিয়া আছে, রোদ আছে, রাত্রি আছে, তাহলে কিসের অভাব? বুঝতে পারছো, যোগ্যতার অভাব। ওই যে বললাম যে মানুষ ছাগলের মাংস খায়, ছাগল মানুষের মাংস খায়, কিসের অভাব? যোগ্যতার অভাব। অথবা কোনো যোগ্যতার অভাব, বুঝতে পেরেছো? এক, মরো নইলে বাঁচার মতো বাঁচো, ওই যে ডু অর ডাই, এখানে ডু অর ডাই বললাম না? তো ডু অর ডাইটা কি, যদি ইংরেজি ট্রান্সলেট করো, ডু অর ডাই, অর থাকলে দুটো ফাইনাইট ভার্ব আছে, অর আছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স নাকি? তো বাংলা সেটাকে কি বলবো? কম্পাউন্ড বাংলা কি? যৌগিক। মরো নইলে বাঁচার মতো বাঁচো। তোমার কাছে এখানে মানে ঝামেলাটা কোথায় হচ্ছে আমি বুঝতে পারলি নাই। এটা তো সংকোচক হওয়ার কথা না, এটা কেন সংকোচক করবে, সংযোজকই কেন করবে?
একটা বাক্য চেয়েছে, অতএব সংযোজক এটা হওয়ার কথা না, যৌগিক। ডু অর ডাই, এখানে তুমি চিন্তা করলেই তাহলে সঠিক উত্তরটা হয়তো পেয়ে যাবে। মরো নইলে বাঁচার মতো বাঁচো, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, একই কথা। সব ডু অর ডাই ট্রান্সলেশন। তো আজকে যেহেতু সময় নেই, আমাদের রোজন ভাইয়ের মিটিং আছে, তো আমি এখানে আল্লাহ হাফেজ বলছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সালাম এবং আল্লাহ হাফেজ। সবাই থেকে বিদায় নিচ্ছি। সব ভালো করে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম। ওকে, সবাইকে ধন্যবাদ। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে জয়েন করার জন্য, এবং ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসগুলো আপনারা খুব ভালোভাবে কন্টিনিউ করবেন, কারণ হচ্ছে শেষ ভালো যার সব ভালো তার, আমরা একটা কথা জানি। তো আমাদের শেষের দিকে আমরা চলে এসেছি, আশা করি যে শেষের দিকে আপনারা খুব ভালোভাবে পার্টিসিপেট করবেন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে এখানে আল্লাহ হাফেজ।